আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের ম্যাথমেটিক্স 1-এর ম্যাথমেটিক্স 3-এর চ্যাপ্টার 4, যেখানে আমরা শিখব বৃত্ত, বৃত্তকলা এবং বৃত্তাংশের ক্ষেত্রফল। তো বৃত্ত মিনস আপনারা জানেন যে সার্কেল, তারপরে বৃত্তাংশ বা সেক্টর বা সেগমেন্ট, বৃত্তকলা হলো আপনার সেক্টর আর বৃত্তাংশ হলো সেগমেন্ট। এই জিনিসগুলোর যে ক্ষেত্রফল বা এরিয়াটা সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই এই অধ্যায়ে আমরা কি কি শিখব। আমরা প্রথমে শিখব হলো বৃত্ত, পরিধি, বৃত্তকলা এবং বৃত্তাংশের সংজ্ঞাগুলা। এরপরে আমরা শিখব বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়, যেটা হলো আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। সেটা বিভিন্ন কন্ডিশনে আপনার একটা জিনিস দেওয়া থাকলে অন্যটা কেমন করে বের করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা বৃত্তকলা এবং বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় শিখব এবং ফাইনালি আমরা গাণিতিক সমস্যার সমাধান করব এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে, যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো। এবং তার আগে আমরা প্রয়োজনীয় সূত্রগুলিগুলো আলোচনা করব এবং ফাইনালি আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া থাকবে, যেটার মাধ্যমে আপনারা আপনাদের প্রস্তুতিকে আরও শানিত করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমটাই আমরা দেখতেছি বৃত্ত বা যেটা হলো ইংলিশে কি বলে, ইংলিশটা দেখে নেবেন, সার্কেল, পরিধি যেটা ইংলিশ হলো সারকামফারেন্স, বৃত্তকলা বা সেক্টর, বৃত্তাংশ বা সেগমেন্ট। এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় সেটা নিয়ে আমরা একটু দেখব। তাহলে প্রথমেই আমাদের প্রশ্ন আসে কোনটা, যে বৃত্ত জিনিসটা কি, বৃত্ত বা সার্কেল কি। তো বৃত্ত আপনারা জানেন যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু যদি একদম সব সময় সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসে, তাহলে সেটা কিন্তু একটা যে বক্রপথটা তৈরি করে, সেই বক্রপথটাই হলো বৃত্ত বা সার্কেল। তো এটা হলো আপনাদের যে মেইন সংজ্ঞাটা, যেটা সংজ্ঞা হিসেবে যদি আপনারা বলেন তাহলে এইভাবে। আর এমনি নর্মালি তো আপনারা জানেন যে বৃত্ত বলতে কি বোঝায়, বাট যদি সংজ্ঞা কেউ জানতে চায় তাহলে সেভাবে কিন্তু এইভাবে বলবেন যে একটা সমতলে একটা নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা একই দূরত্ব থেকে একই সমতলের ওপর অপর একটি চলমান বিন্দুর যে সঞ্চার পথ, সেটাকেই বলা হচ্ছে হলো বৃত্ত। তো এখন এই যে বিন্দুটাকে কেন্দ্র করে আমাদের আরেকটা বিন্দু চলমান একটা পথে সঞ্চার করতেছে, সেই বিন্দুটাকে আমরা বলবো কি কেন্দ্র বা সেন্টার। এবং চলমান বিন্দু যেটা, সেটার যে গতিপথটা অর্থাৎ বৃত্তটা যেটা, সেটাকে কিন্তু আমরা বলবো পরিধি বা সারকামফারেন্স। তার মানে পরিধি হলো কি বৃত্তের যে দৈর্ঘ্যটা, সেটাই হলো আমাদের পরিধি, বা বৃত্তর যে চলন পথটা, সঞ্চার পথটা যেটাকে আমরা চোখে দেখতেছি, সেটাই হলো আমাদের কি পরিধি বা সারকামফারেন্স। এখন এই ব্যাসার্ধ জিনিসটা হলো যে নির্দিষ্ট দূরত্বটা সবসময় রাখতেছে। দেখুন এখানে যে দূরত্ব, এখানে যে দূরত্ব, এখানে যে দূরত্ব, এখানে যে দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রের দূরত্বটা যে সেম, এই সেম দূরত্বটা কোথায় থেকে কোথায় পর্যন্ত আমরা যোগ করতেছি, কেন্দ্র থেকে আমাদের পরিধির উপর যে কোনো বিন্দুতে, এবং একটা সরলরেখা টানতেছি। তো এই যে দূরত্বটাকে বা সরলরেখা যেটা আমরা টানতেছি, এটাকে কিন্তু ব্যাসার্ধ বা রেডিয়াস বলা হচ্ছে। এবং ব্যাস কিন্তু ব্যাসার্ধের অর্ধেক, বা ব্যাস নাকি বলে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তো এই যে দেখুন ব্যাস বা ডায়ামিটার কোনটা, ব্যাস বা ডায়ামিটার হতে হলে আমাদের পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত যেতে হবে, যেটা আমাদের কি করতে হবে, কেন্দ্রর ভিতর দিয়ে যেতে হবে। কেন্দ্রের ভিতর দিয়ে, যদি কেন্দ্রের ভিতর দিয়ে না গিয়ে এমনিতে এরকম হয় যে পরিধির একটা বিন্দু এবং আরেকটা অন্য বিন্দুর সঙ্গে সংযোগ, সেটাকে কিন্তু আমরা বলবো জ্যা। তো সেখান থেকে আমরা বলতে পারি যে ব্যাস জিনিসটা কি, ব্যাস বা আমাদের ডায়ামিটার যেটা, সেটা হলো বৃহত্তম জ্যা, কারণ এর চেয়ে বড় জ্যা কিন্তু আর হতে পারে না। তো এখানে দেখুন, এখানে সুন্দরভাবে সবকিছু লেখা আছে যে বৃত্তের ব্যাস, তারপরে ব্যাসার্ধ, পরিধি, কেন্দ্র কোনটা কি। এখন তাহলে বৃত্তের জ্যা নিয়ে যেটা আমি বলতেছিলাম একটু আগে, সেটা একটু দেখে নেন। যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর যে সংযোগ রেখা, যেটা আমাদের কি করবে, কেন্দ্রকে ভেদ করে যাবে না, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কর্ড। এই যে দেখুন এইখানে যেটা দেখতেছেন, এটা হলো আমাদের কর্ড, অর্থাৎ আর এইটা হলো আমাদের ডায়ামিটার। এইটার ক্ষেত্রে জাস্ট পার্থক্যটা কি, এইটা কিন্তু আমার কেন্দ্র দিয়ে গেছে, বাট জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, এইটুকুই জাস্ট এখানে পার্থক্য। ওকে, তাহলে ডায়ামিটার মানে কি ব্যাস, ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে হলো স্পর্শক। তো বৃত্তের যে কোনো একটা বিন্দুতে, পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দু হওয়া লাগবে, সেই বিন্দুতে স্পর্শ করে আমি যদি একটা লম্ব আঁকি, তাহলে সেটা হবে কি ট্যানজেন্ট বা স্পর্শক। এরপরে কর্ড মানে তো আমি একটু আগেই বললাম যে কর্ড মানে হলো জ্যা যেটা, সেটা। এবার সেগমেন্ট, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, সেগমেন্ট অর্থাৎ বৃত্তাংশ নিয়ে আর কি। তো এখন আমরা তাহলে দেখি যে বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা। এরপরে বৃত্তচাপ কি সেটা আমরা একটু দেখি। বৃত্তচাপ বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে হলো আর্ক, ঠিক আছে। তো আর্ক জিনিসটা হলো বৃত্তের পরিধির যে কোনো অংশ। এই যে বৃত্তের পরিধিটা আমরা তো জানি যে এই সাইড বরাবর, অর্থাৎ বৃত্তর যে দৈর্ঘ্যটা, সেটা পুরোটাই হলো পরিধি বা সারকামফারেন্স। তো পরিধির মধ্যে ধরেন এই একটা বিন্দু নিলাম, এইটুকুর মধ্যে যে অংশটা থাকলো, এটা হলো আমাদের বৃত্তচাপ। আবার আমি যদি এখান থেকে এই পর্যন্ত নিই, মানে যেখান থেকে যে পর্যন্ত আপনি নেন না কেন, জাস্ট পরিধির উপর দুইটা বিন্দুর মধ্যবর্তী যে অংশটা, রেখাটা, সেটাই হলো আমাদের চাপ, ঠিক আছে, বৃত্তচাপ বা আর্ক। তো এখন একটি জ্যা পরিধিকে দুইটি চাপে বিভক্ত করে, এটা ইজিলি আমরা বুঝতে পারতেছি। যেমন এই জ্যাটার কথা চিন্তা করুন, এই জ্যাটা এই পাশে একটা চাপ এবং এই পাশে একটা চাপ, দুইটা চাপে কিন্তু এটা বৃত্তটাকে বিভক্ত করছে। দেখুন এই যে জ্যা, এই পাশে একটা চাপ হলো,
আর এই পাশে একটা চাপ হলো, দুইটা চাপ। এখন চাপ দুইটা অসমান হলে যদি ডায়ামিটার দ্বারা চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের দুইটা চাপই সমান হচ্ছে, বা জ্যায়ের কথা চিন্তা করলে কিন্তু কি হচ্ছে, আমাদের দুইটা চাপ, একটা ছোট চাপ এবং একটা হলো বড় চাপ হচ্ছে। তো এই ক্ষেত্রে ছোট চাপ যেটা আছে সেটাকে আমরা বলবো উপচাপ, উপচাপ, এবং বড় চাপ যেটা সেটাকে কিন্তু আমরা বলবো কি অধিচাপ, অধিচাপ। তো দেখুন এখানে সেই জিনিসগুলো এখানে লেখা আছে, চাপ দুটো অসমান হলে বড় চাপটি অধিচাপ, ছোট চাপটি হলো উপচাপ, এবং চাপের মধ্যবিন্দু হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্বকে চাপের উচ্চতা বলে। তো আপনারা বুঝতে পারতেছেন যে চাপের মধ্যবিন্দু, মনে করেন আমি এই যে এটা, এই পুরো চাপটার মধ্যবিন্দু এইখানে, তো এখান থেকে জ্যায়ের উপর অঙ্কিত যে লম্বটা সেটা হবে কি এটার যে চাপের যে উচ্চতা, উচ্চতা দ্বারা আমরা সাধারণত লম্ব দ্বারা পারপেন্ডিকুলার আঁকার পরে যে এটা পাই সেটাকে আমরা বুঝি, তো সেটাই এখানে হলো। নেক্সট আমরা এখন দেখবো কি বৃত্তকলা বা সেক্টর অফ আ সার্কেল। সেটা কি, একটি বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয় হতে দুটি ব্যাসার্ধ অঙ্কন করলে উক্ত চাপ ও ব্যাসার্ধদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। তো একটি বৃত্তচাপ, এখানে আমরা যে কোনো একটা বৃত্তচাপ ধরি, মনে করেন এই বৃত্তচাপটা ধরলে এখানে প্রান্ত বিন্দু হয়তো দ্বয় হয়তো দুটি ব্যাসার্ধ অঙ্কন করব। এই যে এটা একটা বি প্রান্ত বিন্দু এবং এ প্রান্ত বিন্দু, তো এখান থেকে একটা ব্যাসার্ধ, এখান থেকে একটা ব্যাসার্ধ আঁকলাম। ব্যাসার্ধ মানে কি আপনারা জানেন, কেন্দ্র বরাবর যুক্ত করতে হবে আর কি। করলে এই যে এখানে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, একটা এরিয়া তৈরি হয়েছে, এই জিনিসটাকেই বলা হয় হলো বৃত্তকলা বা সেক্টর। এখন বৃত্তকলার ব্যাসার্ধ দ্বয় কি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে বৃত্তকলার কোণ। তো এইটা হলো পুরোটা হলো আমাদের এরিয়া, এবং এখানে যে কোণ একটা উৎপন্ন হয়েছে সেইটা কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলা হয় বৃত্তকলার কোণ। তো এখন এই যে দেখুন পাশের চিত্রে সুন্দরভাবে বলা হয়েছে কোণ এ ও বি, যেটা এ ও বি সেটাই হলো আমাদের বৃত্তকলার কোণ। এখন আমরা দেখব বৃত্ত বলয় বা জোন অফ আ সার্কেল সেটা কি। কোনো বৃত্তের দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে বৃত্ত বলয়। তো এখানে দেখুন এটা একটা জ্যা এবং এটা একটা জ্যা, দুইটা জ্যা সমান্তরাল। সমান্তরাল মানে আমরা জানি যাদের মধ্যকার দূরত্ব কি হয়, সবসময় সেম থাকে, কখনোই কম বেশি হয় না, এবং এরা কখনোই কিন্তু কাউকে সেট করবে না যদি আমি বাড়াই। তো যাই হোক এখানে আমি বাড়াবো না, কারণ এটা জ্যা, জ্যা তো আর বৃত্তের পরিধির বাইরে চলে যাবে না, ভেদ করবে না। তো এখন এই যে দুইটা সমান্তরাল জ্যা আছে, এই দুইটা সমান্তরাল জ্যা থেকে আমরা এখন দেখব কি, এই যে সমান্তরাল জ্যা দুইটা এম এন এবং এফই, এই দুইটা সমান্তরাল জ্যায়ের মধ্যবর্তী যে অংশ, অর্থাৎ এই অংশটা আমরা দেখতেছি, এই অংশটাকে বলা হচ্ছে হলো বৃত্ত বলয়। তো এটাকে বলা হচ্ছে বৃত্ত বলয় বা জোন অফ এ সার্কেল, যেখানে দেখুন ইএফএমএন এটা হলো আমাদের কি বৃত্ত বলয়। তো আশা করি বৃত্ত বলয় এবং বৃত্ত কলা এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। বৃত্ত বলয়ের ক্ষেত্রে সমান্তরাল দুইটা জ্যায়ের মধ্যবর্তী অংশ, আর বৃত্ত কলার ক্ষেত্রে দুইটা চাপের দুইটা বিন্দু থেকে দুইটা ব্যাসার্ধ নিয়ে যেটা যে এরিয়াটা হবে সেইটা। তো এখন আমরা দেখব বৃত্তাংশ বা সেগমেন্ট অফ এ সার্কেল সেটা কি, বৃত্তের কোনো চাপ এবং জ্যায়ের সীমাবদ্ধ ক্ষেত্র। ঠিক আছে, একটা চাপ এবং একটা জ্যায়ের সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে বৃত্তাংশ। যেমন ধরেন যে এই যে এইটা একটা, মনে করেন যে এটা একটা চাপ এবং আচ্ছা না, এটা একটা হলো জ্যা এবং এইটা হলো একটা চাপ। ঠিক আছে, এই চাপ এবং এই জ্যা এই দুইটার মধ্যে সময় সীমাবদ্ধ যে অংশটা সেটা হলো আমার কি বৃত্তাংশ বা সেগমেন্ট। আর যদি আমরা কি বলতাম, যদি আমরা এটাকে কি বলতাম যে আগের পার্টটা অর্থাৎ বৃত্তকলা বলতাম, বৃত্তকলা বললে আমরা বলতাম যে এখান থেকে দুইটা পয়েন্ট থেকে ব্যাসার্ধ আঁকা লাগতো, ব্যাসার্ধ আঁকার পরে যেটা হতো সেটা হলো বৃত্তকলা। তো বৃত্তকলা এবং বৃত্তাংশের মধ্যে পার্থক্য আপনারা আশা করি বুঝতে পারলেন। একটি জ্যা বৃত্তাকার অংশকে দুইটি বৃত্তাংশে বৃত্ত করবে, বোঝা যাচ্ছে এই পাশে একটা হচ্ছে এবং এই পাশে আরেকটা হচ্ছে, দুইটা পার্ট হচ্ছে। এর বড় অংশটা হলো অধিবৃত্তাংশ, তো এই পুরো পার্টটা হলো আমার কি অধিবৃত্তাংশ, আর এই উপরের যে ছোট পার্টটা সেটাকে আমরা বলতেছি হলো উপবৃত্তাংশ। সিমিলারলি এখন জ্যা যদি এখানে হয় তাহলে এই পাশের এটাকে হবে হলো উপ, আর এই পাশেরটা হবে হলো অধি, যেটা বড় সেটা অধি আর যেটা ছোট সেটা হলো উপবৃত্তাংশ। এবং বৃত্তাংশের যে জ্যা সেটাকে বলা হচ্ছে হলো ভূমি। তো আমি যদি এই জ্যা কল্পনা করি, কল্পনা করলে এইটা হলো আমাদের ভূমি, এই জ্যা কল্পনা করলে এটা হলো আমাদের ভূমি। তো এখন বৃত্তাংশের জ্যা এর প্রান্তবিন্দু দ্বয় চাপের অন্তর্গত কোনো বিন্দু সংযোগে জ্যার সম্মুখে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে বৃত্তাংশস্থ কোণ। জ্যাটা কি হচ্ছে প্রান্তবিন্দু দ্বয়ের, বৃত্তাংশের যে জ্যাটা সেটাই প্রান্তবিন্দু দ্বয় চাপের অন্তর্গত। বৃত্তাংশের যে জ্যা, এই যে এটা দেখতেছেন বৃত্তাংশ বা এটা দেখতেছেন বৃত্তাংশ জ্যা, সেইটার প্রান্তবিন্দু এই যে এ বি বা ই এফ প্রান্তবিন্দু অন্তর্গত কোনো বিন্দু সংযোগে জ্যায়ের সম্মুখে যে কোণ উৎপন্ন করে। তো দেখুন অন্তর্গত এই যে এই চাপটার মধ্যে কোনো একটা পয়েন্টে যে কোণ উৎপন্ন করতেছে, এই যে দেখুন এই যে এখানে একটা জি, একটা ই জি এফ একটা কোণ তৈরি করতেছে, এটাকে বলা হচ্ছে হলো বৃত্তাংশস্থ কোণ। যেমন ই জি এফ একটি এখানে বৃত্তাংশ, এই যে দেখা যাচ্ছে পুরোটা একটা বৃত্তাংশ, ই
এফ হলো ভূমি, ইজিএফ হলো আমার কি, এই যে ইজিএফ যেটা এইটা সেটা হলো আমাদের বৃত্তাংশটা একটি কোণ। তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারতেছেন। যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট একটু পিছনের পার্টটা একটু পজ করে একটু ব্যাক করে আরেকবার দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটার সঙ্গে একটা কিন্তু প্যাচ লাগার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি বলতেছি যে কোনটার মধ্যে কোনটা পার্থক্য সেটা অলরেডি বলে দিচ্ছি। তো এখন আপনাদের যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো আপনাদের জন্য খুব সুবিধা হবে। যদি আপনাদের কোথাও একটু সমস্যা হয়ে থাকে তাহলে জাস্ট আগে একটু ব্যাক করে একটু করে রিউইন্ড করে নেবেন। এবং আরেকটা হলো আপনারা অবশ্যই ম্যাথ ক্লাস করার জন্য সামনে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে আপনারা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবেন। দেখুন এখানে ব্লু কালার দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো আন্ডারলাইন করা আছে। তো এই পার্টগুলো আপনারা যদি খাতায় লিখে ফেলেন পরবর্তীতে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের খাতাটা একটু সুন্দর নোট হয়ে গেছে। তো এরপরেও কিন্তু আমরা আপনাদের ক্লাস নোটটা দিবই, তো সেখান থেকেও আপনারা কিন্তু এটা পড়ে নিতে পারেন। তো এখন আমরা এখান থেকে একটা উদাহরণ দেখি, তাহলে আপনারা এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবেন যে একটি বৃত্তের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে পরিসীমার অনুপাত নির্ণয় করো। তো বৃত্তের ক্ষেত্রফল এটা তো আপনারা অ্যাকচুয়ালি অলরেডি পড়ে এসেছেন অনেক ছোট ক্লাস থেকেই। তো এই জন্য এই চ্যাপ্টারে কিন্তু ক্ষেত্রফল নিয়ে আমরা এখনো আলোচনা তেমন একটা করিনি, বিকজ আপনারা জানেন যে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। আর বর্গের ক্ষেত্রফল আপনারা জানেন বাহু গুণ বাহু, তো বাহু গুণ বাহু অর্থাৎ হলো বাহু স্কোয়ার। তো এখন বলছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল এই দুটো সমান, অর্থাৎ এই যে দুইটা আমরা লিখলাম এই দুটাকে সমান হবে। তো বাহুর একটা নাম দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটাকে করে ফেলতে পারবো, এ বি সি ডি যে কোনো একটা নাম দিতে পারবো। আর পরিসীমার ক্ষেত্রে আপনারা দেখেন যে বৃত্তের পরিধিটির যেটা সেটাই হলো পরিসীমা। তো বৃত্তের ক্ষেত্রে পরিসীমা হবে 2πr এবং বর্গের ক্ষেত্রে পরিসীমা হবে কি 4 ইন্টু বাহু, অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্যটা সেটা 4 গুণ। তা আপনারা জানেন যে পরিসীমা মানে যে একদম যে আপনার যে সাইড যেটা এই যে এই পুরোটা হলো পরিসীমা বা এইটা পুরোটা হলো পরিসীমা। তো এবং ক্ষেত্রফল হলো এই ভিতরের পুরো জিনিসটা হলো ক্ষেত্রফল, আপনারা এগুলো অলরেডি জানেন। তো এই জন্য এখন তাহলে আমরা শুরু করি, আমাদের এই অনুপাতটা বের করতে হবে, সেটা হলো এই কন্ডিশন থেকে। তাহলে আমরা দেখি, আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আর একক এবং বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ একক। এখানে বাহু স্কোয়ার যেহেতু, তো আমরা এ একক যদি ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে এ স্কোয়ার, তাই না? তাহলে দেখুন এ স্কোয়ার এবং বৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, যেহেতু আর এখানে আমরা ব্যাসার্ধ ধরছি, দেখুন পাই আর স্কোয়ার। তো এটা যদি হয় সেখান থেকে আমরা দেখুন যদি উভয় পাশে হোল রুট করে দিই তাহলে এ সমান এখানে আর স্কোয়ার, তার মানে হোল রুট করলে হয়ে যাচ্ছে আর, এবং পাইয়ের উপর হোল রুট করলে রুট পাই। তো এই ইকুয়াল কি হচ্ছে আর রুট পাই, এটা হয়ে যাচ্ছে। এই জিনিসটা মনে রাখবেন, এটা এখন পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসবো। তো পরবর্তীতে দেখুন বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত যেটা বের করতে হবে সেটা আমরা লিখলে অনুপাত মানে তো আপনারা জানেন যে মাঝখানে যে চিহ্নটা এটাকে অনুপাত বা ইস টু বলে, মানে এখানে আমরা যেটা পড়ার সিস্টেম হলো 2πr is to 4a, 2πr is to 4a। এখন এর মধ্যে একটা অনুপাত নির্ণয় করতে হলে কি করতে হবে, এই যে এ যেটা এর ভ্যালু কিন্তু আমি একটু আগে বের করছি আর রুট পাই, তাই না? তাহলে দেখুন এই যে এর জায়গায় আমি আর রুট পাই বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কি করতে পারবো, এখন কিন্তু দেখুন আর কাটা যাচ্ছে, এখানে রুট পাই আর এখানে পাই, তার মানে এখানে কাটাকাটি যে এখানে থাকবে রুট পাই এবং এখানে 2 এখানে 4, তার মানে এখানে থাকবে 2, অর্থাৎ রুট পাই ইস টু 2। ঠিক আছে, এই যে চিহ্নটাকে এটাকে অনুপাত বা ইংলিশে এটাকে ইস টু বলা হয়। তার পড়ার সময় কিভাবে পড়বেন, রুট পাই ইস টু 2। তো এভাবে আর কি জিনিসটা পড়তে হয়। এখন আপনাদের জন্য আমি জিনিসটা মুছে দিলাম, আপনারা তাহলে ভালো করে জিনিসটা দেখতে পারবেন যে দেখুন ক্লিয়ারলি। আপনাদের যদি সামনে খাতা কলম থাকে তাহলে অবশ্যই লিখে ফেলেন, এবং খাতা কলম যদি না থাকে তাহলে এখনই খাতা কলমটা বের করে নিয়ে লেখা শুরু করেন। এখন তাহলে আমরা পরবর্তী টপিকে যাই, যেখানে আমরা বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল যেটা এগুলো কেমন করে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখবো। তো ক্ষেত্রফল নির্ণয়ের একটু আগে আপনারা সূত্রটা দেখছেন যে পাই আর স্কোয়ার, বৃত্তের পরিধি হলো আমরা জানি সূত্র 2πr। এই জিনিসগুলো বা এগুলোর থেকে কিন্তু আরো জিনিসপত্র বের হবে, সেগুলো আমরা এখন দেখবো। তার এর উপর একটা উদাহরণ অলরেডি আপনারা দেখে আসছেন, এর উপর কিন্তু আরো উদাহরণ রয়েছে। এত সোজা প্রশ্ন কিন্তু নাও আসতে পারে, একটু কঠিন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করবো, আশা করি আপনারা বুঝবেন। তো প্রথমে আমরা দেখি যে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে বা রেডিয়াসটা দেওয়া আছে সেই ক্ষেত্রে পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়, যেটা আমরা জানি যে পরিধির ক্ষেত্রে হবে 2πr, ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে পাই আর স্কোয়ার। আমরা অলরেডি জানি, মুখস্থ রাখতে হবে, একদম ছোট ক্লাস থেকে পড়েছেন এবং এটা সবসময় লাগবে আর কি, এই জন্য। তো ঠিক আছে, তাহলে এখন দেখেন বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত সেটা কিন্তু একটা ধ্রুব সংখ্যা হয়। ঠিক আছে, যে কোনো ধরনের বৃত্তই আঁকুন না কেন, মনে করেন একটা বড় বৃত্ত আঁকলেন সেটার আপনার পরিধি এবং এই যে ব্যাস যেটা সেটার অনুপাত, বা একটা ছোট বৃত্ত আঁকলেন তার পরিধি বা ব্যাসের অনুপাত, বা আরো ছোট আঁকলেন সেটার পরিধি এবং ব্যাসের অনুপাত, সবগুলো কিন্তু সেম হবে,
একটা ধ্রুব সংখ্যা হবে। এই যে দেখুন, এই জন্য আমরা বৃত্তের পরিধি বাই ব্যাসের যে অনুপাত মানে আমরা জানি ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে হয়। তো ভগ্নাংশ আকারে লিখে সেটাকে আমরা ইকুয়াল ধ্রুবক লিখলাম। লিখলে এখন এই ধ্রুবকটার একটা নাম রয়েছে স্পেশাল, সেটার নামটা আমরা একটু পরে দেখি। সেটা হলো, দেখুন সেটার নামটা আপনারা অলরেডি জানো, সেটার নাম হলো অ্যাকচুয়ালি পাই। তো দেখুন এখন এটাকে আমরা জাস্ট একটু সাইড চেঞ্জ করলাম। বৃত্তের পরিধি সমান হচ্ছে কি ধ্রুবক কিন্তু এই ব্যাসটা ভাগ ছিল গুণ হয়ে গেছে। এই এখন এই ধ্রুবক সংখ্যা যেটা, সেটাকে আমরা পাই দ্বারা রিপ্রেজেন্ট করবো, এবং পাইয়ের একটা ভ্যালু আছে নির্দিষ্ট 22/7, অর্থাৎ 3.142487। এটা আনলিমিটেড চলতেই আছে, বিকজ এটা একটা অমূলদ সংখ্যা, এবং অমূলদ সংখ্যা আপনারা জানেন যেটাকে পি বাই কিউ আকারে অ্যাকচুয়ালি প্রকাশ করা যায় না। ওকে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, এভাবে আর কি সেটাকে প্রকাশ করা যায় না অমূলদ সংখ্যা। এগুলো সংখ্যা সম্পর্কে আপনারা কিন্তু অলরেডি অনেক পড়ে আসছেন ম্যাথমেটিক্স মানে, তো সেই জন্য আমি এটা নিয়ে আর কথা বলবো না। এটা জাস্ট অমূলদ সংখ্যা মানে যেটা আপনারা জানেন যে এটা দশমিক পর্যন্ত কিন্তু আনলিমিটেড পর্যন্ত চলে। এই জন্য এটার আমরা আসন্ন মান হিসেবে ধরি, পাইয়ের মান 22/7 ধরি, অথবা আমরা 3.1416 নর্মালি ইউজ করি, অথবা আপনারা ক্যালকুলেটরে ডাইরেক্ট কিন্তু পাই চিহ্নটা বসিয়ে তারপরেও কিন্তু ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। সেখানে পাইয়ের ভ্যালু কিন্তু অনেক বড়, অনেকখানি পর্যন্ত নেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা বৃত্তের ব্যাস যদি ডি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো বৃত্তের পরিধি সমান পাই ইন্টু, এই যে দেখুন এই যে ইকুয়েশনটা, সেখানে আমরা দেখতেছি বৃত্তের পরিধি সমান ধ্রুবকের ভ্যালু হলো পাই এবং ব্যাসের ভ্যালু হলো ডি, অর্থাৎ পাই ডি একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি এখন আর হয়, সেক্ষেত্রে কি হবে, ডি ইকুয়াল আমরা জানি হলো 2r, তাই না? এই যে দেখুন ডি ইকুয়াল 2r, কারণ আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তো দেখুন ডি এর জায়গায় 2r হইলো, তাহলে হইলো পাই ডি ইকুয়াল 2πr, অর্থাৎ এখন যদি আমি পাই কাটা যাই, তাহলে কিন্তু সেখান থেকে 2rই আসবে, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের যে ঠিক আছে সেটা আমরা দেখতে পারলাম। তো এই হলো আমাদের এখানকার যে ইকুয়েশনগুলো, সেগুলো এখানে দেখুন ব্লু কালার দিয়ে কিন্তু আপনাদের বোঝানো হচ্ছে যে কোনটা ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা খাতায় নোট করে ফেলতে পারেন, ইকুয়েশনগুলো দেখে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনারা জিনিসটা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। তো এখন দেখুন, আমরা একটু আগে তো এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করব সেটা একটু দেখে নিই। সেটার ক্ষেত্রে আমরা দেখি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটার মধ্যে যে দেখুন একটা এন বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ আছে এখানে, সেইটার বহুভুজের বাহু হলো এবি। এখন দেখুন বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং ও সি সেটা হলো এবি এর উপর আমি যদি লম্ব আঁকি, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফলের চ্যাপ্টার থেকে আপনারা পড়ে এসেছেন যে এন ইন্টু হাফ ইন্টু এবি ইন্টু ও সি। ঠিক আছে, এই যে এবি ইন্টু ও সি, অর্থাৎ এই যে লম্বটা সেটা এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হয়। তো করার পরে এখানে দেখুন যে এ বি এখানে অনেকগুলো আছে, যেটা এই এনটাকে আমরা ভিতরে নিয়ে আসলাম আর কি। তো ভিতরে নিয়ে আসলে দেখুন এই যে ভিতরে চলে আসলো, এটা ভিতরে আসার পরে সেখান থেকে আমরা বলতে পারতেছি যে এন ইন্টু এ বি সেটা যেহেতু এটা সুষম, তার মানে কি হবে, এন দ্বারা গুণ করলে সেটা কিন্তু বহুভুজের পরিসীমাটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই পাশে ওসি সেটা হলো আমাদের কি অন্তবৃত্তের যে ব্যাসার্ধটা সেইটা। তো এখন সেখানে আমরা বহুভুজের বাহু সংখ্যা যদি এন এর মান সেটা যদি অসীম হয়, অর্থাৎ অসীম আপনার যে বহুভুজ অসীম বাহু বিশিষ্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের বহুভুজের পরিসীমা এবং বৃত্তের পরিসীমা দুইটা মিলে যাবে। তো মিলে গেলে সেক্ষেত্রে কি হবে, বহুভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ পরিসীমা এবং ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্ধ পরিধি এবং ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে এটা বৃত্তের ক্ষেত্রফল বলে ফেলতেছি, এবং বহুভুজের পরিসীমাটা আমরা কিন্তু বৃত্তের পরিধি এবং অন্তবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারতেছি। তো এখন বৃত্তের পরিধির মান আপনারা জানেন যে 2πr, বৃত্তের ব্যাসার্ধ হল আর, এরপরে 2 কাটা গেল, থাকলো হলো পাই আর স্কোয়ার বর্গ একক। তা আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে বৃত্তের ক্ষেত্রফল সমান যে পাই আর স্কোয়ার সেটা কিভাবে আসলো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান হলো পাই আর স্কোয়ার, বা এখন আর এর জায়গায় আমি যদি এটাকে ব্যাস দিয়ে কনভার্ট করতে চাই, অর্থাৎ ব্যাসার্ধ না যে ব্যাস দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করলাম, আর মানে হলো d/2 আমরা জানি, তো বা ডি ইকুয়াল টু আর আমরা জানি, তো ওখানে বসাইলাম, বসানোর পর দেখুন d²/4, কাটাকাটি এখানে হবে না আর কি, পাই d²/4। তার মানে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হলো যে আমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে বা ব্যাস দেওয়া থাকে, যেটাই দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু ডিরেক্ট এই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখানে জাস্ট পাই এর স্কোয়ার আর এখানে হলো পাই d²/4 দিয়ে আমরা কিন্তু ডিরেক্ট অ্যান্সার বের করে ফেলতে পারি। অথবা আপনার ব্যাস থাকলে ব্যাসার্ধ আপনারা কিন্তু কনভার্ট করে, বা ব্যাসার্ধ থাকলে ব্যাস কিন্তু আপনারা কনভার্ট করে নিতে পারেন। তো নেক্সট আমরা দেখি বৃত্তচাপের উচ্চতা এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে চাপের যে জ্যা সেটার দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করব। তো আমরা ধরে নিই যে এবিসিডি একটা বৃত্ত আছে, যেখানে দেখতেছেন আপনারা এবিসিডি বৃত্ত, যার এবিসি হলো চাপ, সেই চাপটার উপরে উচ্চতা হলো বিই সমান এইচ একক। এই যে দেখুন বিই, আমরা জানি চাপের যে উচ্চতা সেটা আমাদের জ্যা এর মধ্যবিন্দু থেকে করতে হয়, মানে চাপের মধ্যবিন্দু থেকে জ্যা এর উপর লম্ব আঁকতে হয়, বিডি সমান ডি একক। আর হলো আরেকটা কি হচ্ছে, দেখুন এই যে বিডি সমান হচ্ছে এখানে ডি একক এবং যে এসি সমান হলো 2 একক। তা এটা যদি হয় তাহলে এই ইন্টু ইসি, কারণ এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই ইন্টু ইসি সমান হবে বিই ইন্টু ইডি। তা সেটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখুন এই এবং ইসি এখানে আমরা দেখতেছি দুইটাই সমান, তাহলে দেখুন এই ইন্টু এই সমান এই স্কোয়ার সমান বিই ইন্টু ইডি হচ্ছে, অর্থাৎ এইটাকে আমরা দেখুন ভ্যালুগুলো জাস্ট বসাচ্ছি, এই ভ্যালু এই পুরোটার ভ্যালু হলো এই পুরোটার ভ্যালু ছিল 2a, তাহলে এখানে হবে a, তো a স্কোয়ার সমান
এই যে বিই হলো এইচ, ইডি হলো ডি মাইনাস এইচ, এই যে পুরোটা হলো ডি, সেখান থেকে এই পার্টটা এইচ মাইনাস করলে ডি মাইনাস এইচ হয়ে যাচ্ছে এই ইডি এর মান। তো এখন দেখুন তারপরে আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করার পরে যেটা আসলো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি 2a সমান 2h ইন্টু ডি মাইনাস এইচ। এটা দ্বারা আপনারা কি বের করতে পারবেন, বৃত্তচাপের উচ্চতা অর্থাৎ এইচ এবং বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আমাদের হলো কি বলে কোনটা, বৃত্তের ব্যাসার্ধ আমরা দেখতেছি সেটা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু চাপের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবেন ডি, তারপরে এই ভ্যালুগুলো জানা থাকলে। তো এখন যদিও এই পার্টগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তারপরে আপনাদের জাস্ট বইয়ে যেহেতু ছিল এই জন্য আমরা দেখাচ্ছি, এবং এখান থেকে প্রুফগুলো আসার সম্ভাবনাও কম। জাস্ট আপনারা দেখে নেন যে কিভাবে জিনিসটা আসতেছে, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখে নেওয়ার জন্য। বিকজ একটা চ্যাপ্টার যেহেতু আপনারা পড়তেছেন, চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলোই আমরা জাস্ট আপনাদের পরীক্ষায় ভালো করবেন বা জাস্ট কোনো মতে আসবেন সেটার জন্য না, আমরা আপনাদের বেসিক ক্লিয়ার করতে চাই, সেজন্য কিন্তু আমরা বেসিক্যাল এই জন্য কিন্তু আমরা দেখুন থিওরিটিক্যাল পার্টটাকে অনেক জোর দিচ্ছি। আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের বাজেটে অন্যান্য যে কোনো কোর্সের চেয়ে এখানকার কোর্সের ডিফারেন্ট হওয়ার একটা মূল কারণ হলো এখানে থিওরির উপর অনেক জোর দেওয়া হয়, এবং থিওরি যদি আপনি ভালো পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ম্যাথ যেভাবে আসুক আপনি কিন্তু করতে পারবেন। বাট আপনি যদি থিওরিটিক্যাল পার্ট না পড়ে শুধুমাত্র ম্যাথ করেন সেক্ষেত্রে কিন্তু ম্যাথ একটু ঘুরিয়ে দিলে আপনার কিন্তু অ্যান্সার করতে অসুবিধা হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা বইয়ের ম্যাথগুলো করার আগে, অনুশীলনী বা উদাহরণগুলো দেখার আগে, তার আগে যে থিওরিটিক্যাল যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন। তো এখন দেখুন বৃত্তচাপের উচ্চতা বৃত্তের ব্যাস দেওয়া থাকলে অর্ধচাপের যে দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কি করতে পারবো, আবার দেখুন একই রকম কথা কিন্তু এখানে বলা রয়েছে, এখানে জাস্ট এই যে দুইটা পার্ট এক্সট্রা যুক্ত হয়েছে অর্থাৎ এবি এবং এডি যুক্ত করা হয়েছে, আর বাকি কিটটা কিন্তু সেম জিনিস। তো এখানে অর্ধচাপের যায় এবি সমান বি একক, ঠিক আছে, এই যে এবি সেটা সমান আমরা বি একক দেখতেছি, তাহলে এবিডি এবং এবিই, এবিডি এই যে এই ত্রিভুজটা আমরা দেখতেছি এবং এবিই এই যে এবিই দেখতেছি, এইটা ত্রিভুজটা কিন্তু আমরা দেখতেছি এখানে সদৃশকোণী। তো সদৃশকোণী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সদৃশকোণী অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা সমান লিখতে পারি। তো সেক্ষেত্রে এটার অনুরূপ বাহু হলো বিডি এবং এটার অনুরূপ বাহু হচ্ছে হলো এবি, আর এই পাশে হচ্ছে এবি আর এটার অনুরূপ বাহু হচ্ছে আপনার হলো বিই। তো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করলাম, এবি এবং বিডি সমান কিন্তু আমরা দেখুন এই যে বিডি সমান কিন্তু আমরা এবি বলতে পারি, এই যে বলতে পারি, এখানে যদিও ছবিটা মনে হচ্ছে না বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এরকম হচ্ছে। তো এবি স্কোয়ার সমান বিডি ইন্টু বিই হচ্ছে, তার এবি স্কোয়ার, এবি এর ভ্যালু আমরা এখানে যখন ভ্যালুগুলো বসাচ্ছি, বিডি এর ভ্যালু ডি, বি এর ভ্যালু এইচ এখানে দেওয়া আছে। তো ভ্যালুগুলো বসানোর পর আমরা ফাইনালি পাচ্ছি বি ইকুয়াল হলো রুট ডি এইচ। তো এইটা দ্বারা কিন্তু আমাদের বৃত্তচাপের উচ্চতা এবং বৃত্তের ব্যাস দেওয়া থাকলে, যেখানে ব্যাস ডি, আমার বৃত্তচাপের উচ্চতা এইচ, তারপরে এগুলো যদি দেওয়া থাকে তাহলে অর্ধচাপের যে দৈর্ঘ্য বি সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, যদিও ইম্পর্টেন্ট কম, তারপরে জাস্ট দেখে নিলেন। পরবর্তীতে আমরা দেখি যে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তচাপ কর্তৃক বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ দেওয়া থাকলে, এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, আর হলো এই যে একটা বা এটা একটা বৃত্তের ব্যাসার্ধ এবং এটা হলো পুরোটা মিলে একটা বৃত্তচাপ। তো এইটার মিলে দেখুন এই যে, বা আমি এইটাই মনে করি চাপ, তাহলে হলে সেটা কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? বা এই যে যদি আমরা পুরো বৃত্তচাপটাকে ধরি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে চাপের দৈর্ঘ্য অর্থাৎ এবি, এই বিসি বা এসি এগুলোর ভ্যালু বের করতে পারবো সেটা একটু দেখি। তো এখানে দেখুন যে আর একক আমরা ব্যাসার্ধ ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে ভিতরে একটা চাপ আমরা ধরলাম বিসি, অর্থাৎ এই চাপটুকুকে আমরা ধরলাম যেটা আলফা ডিগ্রি কোণ। দেখুন এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো আলফা কোণ উৎপন্ন করছে। তো যদি হয় এখন ও এ একটা লম্ব আঁকলাম আমরা ওসি এর উপরে, লম্ব আঁকার পরে তারপরে আমরা কিন্তু চাপ বিসি বাই চাপ এসি সমান চাপ বিসি বাই চাপ এসি সমান হলো আমরা জাস্ট অ্যাঙ্গেলগুলো লিখলাম বিওসি, আর এই পাশে হচ্ছে এওসি লিখলাম। তা বিওসির ভ্যালু আলফা আমরা এখানে লিখেই ফেলছি এবং এওসি হলো আমরা এখানে দেখে বুঝতেই পারতেছি যে এটা 90 ডিগ্রি। তো হওয়ার পরে আমরা সেখান থেকে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে নিলাম, এই যে চাপ এসির পার্টটাকে আমরা জাস্ট এই পাশে নিয়ে আসলাম আর কি। নিয়ে আসার পরে এখন চাপ এসি সমান হলো 2πr/4, কারণ এটা দেখতেছেন যে পুরো বৃত্তটা হলো 360 ডিগ্রি, তার মধ্যে এটা হলো 90 ডিগ্রি অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, এর জন্য কিন্তু আমরা এই যে 2πr হলো আমাদের পরিচয়, সেটাকে আমরা 4 দ্বারা আমরা ভাগ করে ফেললাম আর কি। তো করার পরে সেখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি এল ইকুয়াল আলফা বাই 360 ইন্টু 2πr। তো এইটার মাধ্যমে আপনারা যদি ব্যাসার্ধ এবং উৎপন্ন কোণটা দেওয়া থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি চাপের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবেন। তো সূত্রগুলো ভালো মতো লিখে নেবেন খাতায়, তাহলে আপনাদের জন্য পরীক্ষার সুবিধা হবে। এছাড়া আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি বলে একটা সেগমেন্ট এখানে আছে অলরেডি ম্যাথ করার আগে, তো সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে সূত্রগুলো কি কি। তো এখন তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এল ইকুয়াল হলো আর আলফা, যেখানে আলফা রেডিয়ান কোণ, যদি রেডিয়ানে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা
আর আলফা বলবো, আর যদি ডিগ্রিতে থাকে তাহলে আলফা বাই 360 ইন্টু 2 পাই এর দ্বারা আমরা করে ফেলবো। তো এখন দেখুন বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্ত চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ দেওয়া থাকলে চাপের দৈর্ঘ্য নির্ণয় পার্টটা আমরা একটু কন্টিনিউ করতেছি। যে বৃত্ত চাপের জ্যায়ের দৈর্ঘ্য 2a একক, জ্যায়ের দৈর্ঘ্য 2a, অর্ধচাপ জ্যায়ের দৈর্ঘ্য b একক, অর্ধচাপ জ্যায়ের দৈর্ঘ্য যদি b একক হয় তাহলে চাপের দৈর্ঘ্য হবে L ইকুয়াল 8b মাইনাস 2a ডিভাইডেড বাই 3 একক। তো এবং এই সূত্রটাকে বলা হচ্ছে হলো হাইগেন সূত্র। তো হাইগেন সূত্র আপনাকে যদি কোনো কারণে প্রশ্ন করে যে হাইগেন সূত্র কাকে বলে, তাহলে আপনারা জাস্ট বলতে পারবেন L ইকুয়াল 8b মাইনাস 2a বাই 3, যেখানে হলো আমাদের b কোনটা, b হলো অর্ধচাপ জ্যায়ের দৈর্ঘ্য, a হলো আমার জ্যায়ের দৈর্ঘ্য, 2a হলো আমার জ্যায়ের দৈর্ঘ্য এবং L হলো আমার চাপের দৈর্ঘ্য। তো এখন বৃত্তাংশের ভূমির দৈর্ঘ্য c এবং অর্ধচাপের জ্যায়ের দৈর্ঘ্য যদি b হয়, এক্ষেত্রে এখানে দেখুন এখানে জ্যায়ের দৈর্ঘ্য ছিল আর এখানে আমরা একটু চেঞ্জ করে বৃত্তাংশের ভূমির দৈর্ঘ্য দিয়ে দিলাম। তবে বাট সূত্র কিন্তু সেম রয়েছে। দেখুন 8b এখানে b এর জায়গায় তাহলে c হয়ে যাবে আর কি, না b থাকবে কিন্তু এর জায়গায় আর কি c হয়ে যাবে, তাই না? তো c হয়ে গেলে তাহলে 8b মাইনাস 2c বাই 3, অ্যাকচুয়ালি কিন্তু দুটোই সেম। এখানে আপনারা যদি এটাকে a ধরেন তাহলে এটাকে a বলতে পারেন, না সেম জিনিস আর কি। তো এটাকে কি বলা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হলো হাইগেনের সূত্র। তো হাইগেনের সূত্র আপনারা দেখে নিলেন যে এখানে এইভাবে আর কি হাইগেনের সূত্রটা চলে আসলো। তাই এখন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, বৃত্তকলা এবং বৃত্তাংশের মধ্যে যে ক্ষেত্রফল সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এখানে। তো বৃত্তকলার কোণ এবং বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা নিয়ে হয়তো একটু আগে আলোচনা হয়েছিল, তাই না? যে এই যে ছবিটা দেখে মনে হচ্ছে যে এই যে বৃত্তের ব্যাসার্ধ এখানে আর একক রয়েছে, আবার কেন্দ্র হলো আলফা কোণ উৎপন্ন করছে, তাই না? এই যে আলফা কোণ, এইটা হলো আমাদের ABCD বিওসি, এই যে এটা হলো আমাদের কি কোণ। তো এই ক্ষেত্রে ও এবং ওসি লম্ব আমরা করলাম, লম্ব করার পরে আমরা কিন্তু দেখুন ক্ষেত্রফল, আগের বার আমরা দেখছিলাম চাপের দৈর্ঘ্য, বাট এখানে হবে হলো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। তো এইখানেই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারতেছেন এখন। তো এই যে দেখুন বিওসি এই ক্ষেত্রফলটা যেটা, এই যে এই ক্ষেত্রফল এবং এওসির ক্ষেত্রফল হলো এই যে ক্ষেত্রফল যেটা, তো এইটাকে সমান আমরা কি বলতে পারি যে কোন দুইটার যে অনুপাত আমরা সেটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে সেক্ষেত্রে আমরা দেখুন জাস্ট সাইড চেঞ্জ করে ফেললাম, এই যে এটাকে ভাগ ছিল এই পাশে এসে গুণ হয়ে গেল। তো গুণ হওয়ার পরে এখন দেখুন এইটা পুরোটা আমরা দেখতেছি যে পুরো বৃত্ত যদি পাই আর স্কোয়ার আমরা জানি ক্ষেত্রফল, তার মধ্যে এটা হলো 4/1 তাই না? 4/1 আর কি। এই জন্য দেখুন পাই স্কোয়ার বাই 4 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। করার পরে বাকিটা আমরা দেখুন এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখুন 4 নং 36 360 ডিগ্রি, পাই এর স্কোয়ারটাকে আমরা এখানে লিখে ফেললাম। তো হয়ে গেল কি আলফা বাই 360 ইন্টু পাই এর স্কোয়ার বর্গ একক, অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল সমান হাফ আর স্কোয়ার আলফা, যেখানে আলফা রেডিয়ান কোণ, হাফ আর স্কোয়ার আলফা, যেখানে হলো আলফা রেডিয়ান কোণ। তো এই সূত্র বা এই সূত্র যেটা দিয়ে আপনার ইচ্ছা আপনারা কিন্তু করে ফেলতে পারবেন ম্যাথগুলো। তো পরবর্তীতে আমরা দেখি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, যদি এখন বৃত্তকলার ক্ষেত্রফল বের করবো কখন, যখন বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তকলার চাপের দৈর্ঘ্য দেওয়া থাকবে। তার চাপের দৈর্ঘ্য এল একক রয়েছে। তো এই যে দেখুন এই চাপের দৈর্ঘ্যটা যেটা এল একক রয়েছে, তো এখানে লম্ব আঁকলাম, আঁকার পরে আমরা দেখুন জাস্ট অনুপাত করে ফেললাম, দুইটার ক্ষেত্রফলের অনুপাত করে আমরা দেখলাম এল, আর নিচে হলো এই যে এই পুরোটা যেটা সেটা আমরা জানি পুরোটা যদি আমাদের পরিধি হলো 2 পাই আর হয় তাহলে 2 পাই এর মধ্যে 4/1 এর জন্য 4 দ্বারা আমরা ভাগ করছি। তো করার পরে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে ফেললাম। সাইড চেঞ্জ করার পরে আমরা এখন জাস্ট এই যে দেখুন এওসি এর ক্ষেত্রফল যেটা, এই যেটা আমরা দেখে বুঝতেই পারতেছি যে পুরোটা হলো পাই এর স্কোয়ার হলো আমার ফুল ক্ষেত্রফল, তার মধ্যে এটা 4/1 পুরো বৃত্তে, তাই না? এই যে 4/4টা ভাগ করলে এটা কিন্তু আমাদের 4/1 হচ্ছে আর কি। তো এই জন্য পাই স্কোয়ার বাই 4 হলো, কাটাকাটি করার পরে দেখুন হাফ এল আর একক হচ্ছে। তো এই যে পাই কাটা গেল আর কি, এখানে আর থাকলো আর কি এইভাবে। তো এখন আবার এখানে কিন্তু 2 হয়ে যাচ্ছে, তো অর্থাৎ হাফ ইন্টু বৃত্তের চাপের দৈর্ঘ্য ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, সেটা হলো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। তো এখান থেকে সূত্রগুলো এইভাবে আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে আর কি। জাস্ট এই যে ব্লু কালার বা এই যে এইভাবে কিন্তু আপনারা জিনিসটা করে ফেলতে পারবেন। তো পরবর্তীতে আমরা এখন এখান থেকে একটা ম্যাথ দেখি, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। দেখুন যে কি ধরনের প্রশ্ন আমাদের আসে, আমরা একটু পরে কিন্তু আমরা ম্যাথ প্র্যাকটিস করবোই, বাট আমরা মাঝে মাঝে কিছু কিছু উদাহরণ দিচ্ছি যেন আপনাদের পড়ার ফ্লোটা ভালো থাকে, বা আপনারা থিওরি পড়তে পড়তে যদি টায়ার্ড হয়ে যান তখন আপনারা যেন থিওরি থেকে কী ধরনের ম্যাথ আসে সেটা বুঝতে পারেন। তো প্রশ্নটা কি দেখুন, বৃত্তের ব্যাসার্ধ আছে 16 সেন্টিমিটার, অর্থাৎ আর ইকুয়াল হলো 16 সেন্টিমিটার আমরা লিখলাম, এবং কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ আলফা ইকুয়াল 60 ডিগ্রি আছে। তো এই ক্ষেত্রে বলছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কিন্তু ডাইরেক্ট জানি যে আলফা বাই 360 ইন্টু পাই আর, আলফা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা হলো আমাদের সূত্র। তো সূত্র অনুসারে এখন আমি জাস্ট কি করলাম, আলফা এর ভ্যালু 60 ডিগ্রি বসালাম, তারপরে দেখুন পাই এর ভ্যালু 22/7 বসালাম, আর এর ভ্যালু আমরা যেখানে দেওয়া আছে 16 বসাইলাম। বসানোর পরে এখন জাস্ট আমরা বাকিটা কাটাকাটি করবো। তো করার পরে দেখুন এই যে এখানে 1/6 আসছে, 22/7, 16 স্কোয়ার মানে 256। ক্যালকুলেটর বসাবেন বা এক লাইনে কিন্তু অঙ্কটা করে ফেলা যায়। তো করার পরে ফাইনালি আমরা পাচ্ছি 134.10 বর্গ সেন্টিমিটার প্রায় অবশ্যই লিখবেন, বিকজ এটা কিন্তু দশমিকের পরে অনেক ভ্যালুটা অনেক বড়
হয়, তো আমরা পুরোটা না লিখে আমরা দশমিকের পরে 2 স্থানীয় মান পর্যন্ত আমরা লিখবো, লেখার পরে আমরা এইভাবে প্রায় লিখে দেবো। এবং এটা বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল মানে বর্গ থাকবে এবং সেন্টিমিটার, এর জন্য কিন্তু আমরা বর্গ সেন্টিমিটার ইউজ করলাম। তো আশা করি আপনারা ওই জিনিসটা বুঝতে পারতেছেন। পরবর্তীতে আমরা দেখি যে বৃত্তাংশের বা সেগমেন্টের ক্ষেত্রফল কেমন করে নির্ণয় করব। তো উপবৃত্তাংশ এখানে দেখতেছি, উপবৃত্তাংশ এ বি সি, এইটা সেটা মানে আমরা বৃত্তকলা ও এ বি সি এর ক্ষেত্রফল যেটা আমরা পাচ্ছি, এই যে এই পুরোটা থেকে আমরা যদি ত্রিভুজ ও এ সি এইটার ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এবিসি উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা দেখুন অধিবৃত্তাংশ হলো কোনটা, হচ্ছে এডিসি, এই যে এডিসি অর্থাৎ এই পুরোটা কিন্তু আমরা অধিবৃত্তাংশ পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বৃত্তকলা ও এডিসি থেকে আমরা যদি ওএসি ক্ষেত্রফলটাকে যোগ করি, অর্থাৎ এইটার সাথে এই পার্টটুকু যোগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন তাহলে বৃত্তাংশের উচ্চতা এইচ এবং ভূমি সি হলে নিচের সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারবো। কখন? বৃত্তাংশের উচ্চতা এইচ এবং ভূমি যদি সি দেয়া থাকে। সূত্রটা কি? বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হলো 4/3h × √1/4c² + 2/5h² বর্গ একক। নট ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বাট তারপরেও কিন্তু এটা যে থিওরিটিক্যাল পার্ট এবং যে কোনো সময় হঠাৎ করে চলেও আসতে পারে বা বলতে পারে ওই যে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, তো সেই জন্য আমরা এই পার্টটা একটু স্টাডি করে নিলাম। তো এরপরে বৃত্তাংশের ক্ষেত্রফল আপনারা সূত্রটা দেখতে পাচ্ছেন হয়তো, আশা করি। এই জন্য আমি কিন্তু মুছে দিলাম। আপনারা দেখুন সুন্দর মতো, এখন যদি নোট করতে চান পজ করে রেখে সুন্দরভাবে নোট করতে পারবেন, আর যদি অলরেডি নোট করে থাকেন তাহলে তো আরও ভালো কথা। তো এখন তাহলে আমরা পরবর্তীতে দেখি বৃত্ত বলয় বা জোন অফ আ সার্কেল, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কিভাবে আমরা নির্ণয় করব। তো বৃত্ত বলয় এবিসিডি এর ক্ষেত্রফল এখানে দেখতেছি বৃত্তাংশ এইবি ক্ষেত্রফল যেটা, এই যে এইবি সেটার ক্ষেত্রফল এই পুরোটা হলো মাস, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে সিইডি, এই যে এই পার্টটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিলে তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, এবিসিডি এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি। আবার তারপরে সেখান থেকে আমরা জাস্ট একটু দেখুন যে একটু বৃত্তকলা ও এ ইবি, এখান থেকে আমরা যদি দেখুন ও এ বি এর ক্ষেত্রফলটা বাদ দিই, ও এ বি এটার বাদ দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিভুজে বাদ দিই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এবিসিডি যেটা সেটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো বৃত্তকলার। তো এখান থেকে আমরা জাস্ট দেখুন, সেখান থেকে আমাদের আরও মাইনাস করতে হবে বৃত্তকলা ওসিডি মাইনাস ওসিডি এর ক্ষেত্রফল। অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট একটু যদি ক্যালকুলেশন করে নিই, যোগ বিয়োগ করে নিই, করলে আমরা তারপরে ফাইনালি আমরা দেখতেছি যে আসলে এইভাবে আমরা কিন্তু বৃত্ত বলের, অর্থাৎ আপনার একটা জিনিস দেওয়া থাকলে মনে করেন পুরোটা দেওয়া আছে, তার মধ্যে এইটুকু বের করতে বললো, এইটা তাহলে মাইনাস করবেন পুরোটা থেকে, এরকম আর কি বিভিন্ন টেকনিক্যালের মাধ্যমে আপনারা কিন্তু কাজটা করতে হবে। আবার দেখুন যে এবিসিডি এর ক্ষেত্রফল, এইখানে দেখুন এবিসিডি, তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এইবি এর ক্ষেত্রফল যেটা এইবি, এই যে এইটা, এবং মাঝখান সেখান থেকে আমরা সিডি এর ক্ষেত্রফলটা আমরা কিন্তু বাদ দিয়ে নিব। তো সিডি এই পার্টটা আমরা বাদ দিব, তারপর আবার এই পার্টটা আমাদের এই পুরোটা থেকে বাদ দিতে হবে। তো এখানে দেখুন বিভিন্নভাবে কিন্তু জিনিসটা করে দেখানো রয়েছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর পরবর্তীতে আমরা দেখি উপবৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়। এটার জন্য কিন্তু আপনাদের উপবৃত্তের চ্যাপ্টার 10 ম্যাথমেটিক্সে, সেখানে কিন্তু আপনারা কনিক্স নিয়ে পড়াশোনা করেছেন। উপবৃত্ত কিন্তু কনিক্সের একটা অংশ, সেখানে খুব সুন্দর মতো আপনারা দেখে এসেছেন অলরেডি। এখানে জাস্ট সামান্য একটু কথা আমরা দেখবো। তো এখানে জানেন আপনারা, এই যে এখানে দুটো অক্ষ থাকে, যে এই বড় অক্ষটাকে 2a বলে এবং ছোট অক্ষটাকে 2b দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো দেখুন বৃহৎ অক্ষ 2a এবং ক্ষুদ্র অক্ষ হলো 2b যদি হয়, তাহলে উপবৃত্তের পরিধি হবে হলো পাই ইন্টু a প্লাস b একক, অর্থাৎ পরিধি মানে এই সাইড বরাবর যেটা, সেটা হবে পাই ইন্টু a প্লাস b একক, এবং পরিধি উপবৃত্তের পরিধি হবে হলো পাই ইন্টু 2√a² প্লাস b² একক। তো তার মানে উপবৃত্তের ক্ষেত্রফল আমরা বলতে পারি আবার পাই এ বি বর্গ একক। তো এরপর আমরা দেখি, এখন এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে, এই পার্টটা থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, সেটা হলো সমতল বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল। অর্থাৎ এই যে এটা হলো একটা রিং, এই যে ভিতরে কিন্তু ফাঁপা আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখুন বাইরের ব্যাসার্ধ যেটা, সেটা হলো বড়, এই জন্য এটাকে আমরা বড় হাতের আর, এবং ভিতরের যে ব্যাসার্ধ, ভিতরের যে বৃত্ত সেটার ব্যাসার্ধ যেহেতু ছোট বৃত্ত এটার, এই জন্য এটার বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। যদি তাই হয় তাহলে আমরা দেখুন একই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের পরিধি দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে বলা হচ্ছে বৃত্তাকার রিং, যদি আপনাদের সংজ্ঞা চাই আর কি। তো অর্থাৎ দুইটা বৃত্ত থাকবে, এখানে দুইটা বৃত্তের পরিধি থাকবে এবং একই কেন্দ্র হবে দুইটারই, এবং এরকম যদি আর কি সমতল একটা ক্ষেত্র হয়, সেটাকে রিং বলা হচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন যে রিং মানে আংটি যেগুলো, সেগুলো মানে মাঝখানে ফাঁকা থাকবে, এরকম একটা বৃত্তাকার অংশ হবে। তো সেক্ষেত্রে দেখুন বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধ আমি একটু আগেই বললাম। তো এখন দেখুন রিং এর ক্ষেত্রফল হবে কি, জাস্ট পুরো বৃত্তের এই যে পুরো ক্ষেত্রফল যেটা, সেখান থেকে আমি যদি এই পার্টের ক্ষেত্রফলটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমি এই পার্টের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, তাই না। এই যে পুরো বৃত্তের মধ্যে পুরো বৃত্ত থেকে আমি যদি এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমি বাকি পার্টের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো পুরোটার ক্ষেত্রে আমরা পাই আর স্কোয়ার হবে, এবং এটা যেহেতু ছোট বৃত্তটা, এটা ছোট হাতের আসছিল, এই জন্য পাই আর স্কোয়ার হবে। এখন এরপরে আমরা পাই দুইটা থেকে কমন নিব, তো কমন নিলে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বর্গ একক হয়ে গেল। এটি হলো আমাদের বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র।
এই সূত্রের উপর আমরা যদি ম্যাথ দেখি যে একটা বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রফল দেওয়া আছে 1320 বর্গ সেন্টিমিটার, ভিতরের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, বাইরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই ইজি অঙ্ক, ভেরি ইজি, আপনার জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। তো দেখুন আমরা প্রথমে ধরে নিলাম বাইরের ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার এবং ভিতরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, বড় হাতের এবং ছোট হাতের। এখন ভিতরের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কি হবে 16/8 সেন্টিমিটার, এবং বাইরের ব্যাসার্ধ হলো 2r, যে আচ্ছা বাইরের ব্যাসার্ধ এখানে দেয়া নেই, সেটাকে বড় হাতের আরই আমরা ধরে নিলাম, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখন ব্যাস মানে হলো আমরা জানি 2r, তো 2r মানে যদি 16 সেন্টিমিটার হয় তাহলে r সমান 8 সেন্টিমিটার আর কি হলো হয়। এখন আমাদের যে সূত্রটা সেটা আমরা জানি পাই ইন্টু বড় হাতের r স্কোয়ার মাইনাস ছোট হাতের r স্কোয়ার, অথবা পাই r স্কোয়ার মাইনাস পাই r স্কোয়ার, এভাবে আমরা লিখলাম। লেখার পরে দেখুন পাই কমন নেওয়ার পরে এই যে পাইটাকে আমরা এখানে ভাগ করে দিলাম। তো ভাগ করে দেওয়ার পরে এখন দেখুন যে এই যে ছোট হাতের r এর ভ্যালু সেটা কিন্তু আমাদের দেওয়া আছে কত 8, তো এটা 8 স্কোয়ার আমরা বসাই দিলাম। বসানোর পরে দেখুন এখানে এই যে পায়ের ভ্যালু হলো 22/8 আমরা বসাইছি, তাই না? অথবা আপনারা এটা 3.1416 বা ক্যালকুলেটর বসে ইউজ করতে পারেন। করার পরে এই যে 8 স্কোয়ার যেটা, এটা এই পাশে আছে মাইনাস, তো ওই পাশে যখন হবে তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তো এই যে দেখুন প্লাস হয়ে গেল, প্লাস হওয়ার পরে আমাদের দেখতেছি 8 8 হলো 64, তো এই যে ফাইনালি আমাদের যেটা পাচ্ছি 484, যেটাকে আমরা এটা কি করবো হোল রুট করবেন, কারণ এটা হোল রুট করলে এই স্কোয়ার আর হোল রুট কাটা গেল আর কি। তার মানে আর ইকুয়াল হচ্ছে কি 22, ঠিক আছে? ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি এই অঙ্কটা বের করে ফেলতে পারবেন, জাস্ট কিছুই করা লাগবে না। এটা পুরো ম্যাথটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যায়। তো এখন তাহলে আমরা ম্যাথমেটিক্সের পার্টে চলে যাব। তো তার আগে আপনাদের প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখিয়ে নিয়ে তারপরে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাব। তো দেখতেছেন আপনারা প্রয়োজনীয় সূত্রগুলো, বৃত্তের ক্ষেত্রফল বা পরিধি, জ্যায়, দৈর্ঘ্য কোনটা কীভাবে থাকলে দেওয়া থাকে, এগুলো কিন্তু অলরেডি আপনাদের আলোচনা হয়ে গেছে সবগুলো। তো এই জন্য আপনারা আশা করি এখন আপনারা রিলেট করতে পারতেছেন যে কোথায় থেকে সূত্রগুলো আসলো। সবগুলো সূত্রই কিন্তু আলোচনা করা হয়েছে, বা এমনও থাকতে পারে থিওরির মধ্যে এমনও কিছু সূত্র থাকতে পারে যেগুলো হয়তো এখানে লেখা নাই। এই জন্য আমি কিন্তু আপনাদের বলি খাতা কলম সামনে রাখতে। তাহলে সেক্ষেত্রে বা আপনারা একটা কাজও করতে পারেন, আপনারা কিন্তু প্রত্যেকটা স্লাইড আসার পরে একটা করে আপনারা স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু আপনারা ওইটা রেখে দিতে পারেন। তো এইভাবে কিন্তু বিভিন্নভাবে আপনারা আপনাদের, এটা আপ টু ইউ, আপনার কাছে কোনভাবে বুঝতে সুবিধা হবে সেই অনুসারে। তো সেভাবে এখন করলে এখন আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব, ম্যারাথন ম্যাথ, যেখানে আপনারা জানেন আপনাদের 3টা সেগমেন্টে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন থাকে। সেইভাবে আমরা কিন্তু এখানে বিগত বিভিন্ন সালে যেগুলো এসেছে বা আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেগমেন্টে চলে আসি। প্রথম প্রশ্ন আপনারা দেখতেছেন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, ডিরেক্ট সূত্র পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে আপনারা আর ইকুয়াল হলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস যদি ডি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে বলুন তো? সেক্ষেত্রে হবে পাই আর স্কোয়ারের জায়গায় দেখুন আর ইকুয়াল d/2, তো d/2 বসানোর পরে ফাইনালি আমরা পাবো পাই d²/4 বর্গ একক। এগুলো কিন্তু জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, অর্থাৎ আপনাদের যেটা জ্ঞানের রয়েছে, অর্থাৎ যেটা পড়ে এসেছেন সূত্র, সেটা ডিরেক্ট মুখস্থ টাইপের থাকতে হবে। তাহলে কিন্তু এই জন্য আমি বলি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বোঝার জিনিস না, আবার পুরোপুরি মুখস্থের জিনিস না। এখানে আপনার ধরেন যে 30%-এর মতো আপনি মুখস্থ করবেন, 70% কিন্তু আপনাকে বুঝে করতে হবে, অর্থাৎ বোঝার পার্টটা কিন্তু বেশি। তো দেখুন পরবর্তীতে বৃত্তের পরিধি সূত্র আমরা জানি কি 2πr, যেখানে r হলো ব্যাসার্ধ। এরপরে বৃত্তের পরিধি সেটাকে আমরা যদি ব্যাসের হিসেবে নিই তাহলে কি হবে সেটা পাই ডি। এখন আমরা পরবর্তীতে দেখি 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল, ভেরি ইজি প্রশ্ন। পাই আর স্কোয়ারের জায়গায় আর এর জায়গায় আমরা 10 বসাই দিব, 10 বসে 100 পাই, অর্থাৎ 3.1416 ইন্টু 100, অর্থাৎ 314 বর্গ সেন্টিমিটার, সাথে আপনারা কিন্তু লিখে দিতে পারেন প্রায়। নেক্সট আমরা দেখি পরিধি আছে 44 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? পরিধি হলো আমরা জানি 2πr, তো 2πr সমান কত হবে 44। সেখান থেকে কিন্তু আমরা ইজিলি আর এর ভ্যালু পাচ্ছি 44/2π। তো এইটা এখন ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ এই ভ্যালুটা যেটা সেটার সাথে আমি যদি এটাকে যদি স্কোয়ার করে সাথে পাই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো দেখুন যে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ হলে পরিধি 2π এর সমান 44 যেটা দেওয়া আছে। তো সেখান থেকে আমরা ইজিলি কিন্তু আর এর ভ্যালুটা বের করে ফেলতেছি। পাই এর ভ্যালু 22/7 বসানোর পরে দেখুন আসলো আর ইকুয়াল 7 সেন্টিমিটার। এই যে দেখুন এখানে 2 কাটা গেল, থাকলো 7 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল তাহলে কি হবে পাই এর স্কোয়ার, অর্থাৎ আর এর জায়গায় আমি 7 বসালাম, সাথে 49 পাই, অর্থাৎ এখন পাইয়ের ভ্যালুটা আপনারা বসাই দিয়ে ক্যালকুলেট করে একবারে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা দেখি একটি চাকার ব্যাস 2 মিটার হলে 5 বার আবর্তনে কত মিটার অতিক্রম করবে। তো এক্ষেত্রে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে একটা মনে করেন চাকা বা বৃত্তাকার যে কোনো জিনিসই হোক না কেন, সেইটা একবার আবর্তনে, অর্থাৎ এই যে একবার এইটা মনে করেন এইখান থেকে
একবার পুরোটা মনে করেন এই পয়েন্টটা এখান থেকে শুরু করে একবার পুরোটা ঘুরলো, আবর্তন মানে ঘোরা, একবার পুরোটা ঘুরলে কতখানি দূরত্ব অতিক্রম করবে? আপনারা কিন্তু এখান থেকে দেখে জিনিসটা বুঝতে পারবেন যে সামনের দিকে এটা কতখানি যাবে বলুন তো। এই যে দেখুন একবার ঘুরলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না? অর্থাৎ তার পরিধি যত সে কিন্তু ততখানি সামনে চলে যাবে। তো সেখান থেকে আমরা কিন্তু এখন বুঝতে পারবো তো 5 বার আবর্তনে কি হবে, 5 বার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তো একবারে যদি হয় 2 পাই আর পরিধি, তো 5 বারে কি হবে 5 × 2 পাই আর, অর্থাৎ 10 পাই আর। এরপরে আর এর জায়গায় আমরা কি করব, ব্যাস আছে 2 মিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে 1 মিটার, তার মানে 10 পাই আর এর ভ্যালু 1 বসাইলাম না, 10 পাই। অর্থাৎ তাহলে দেখুন এখন আমরা কিন্তু করে ফেলবো যে ডি ইকুয়াল 2 মিটার, আমাদের ব্যাস যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আমাদের এখানে দরকার নেই, আমরা 2 পাই আর ছাড়া আমরা কিন্তু পাই ডি দ্বারাও আমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি, যদি আমাদের ব্যাস দেওয়া থাকে ব্যাসার্ধ না বের করে ফেলতে পারি। তো ডি এর ভ্যালু কত 2 বসালাম, বসানোর পরে হলো 2 পাই মিটার। 2 পাই মিটার যদি হয় 5 বার অতিক্রমে কি হবে, একবার অতিক্রমে একটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করলে 5 বার অতিক্রম আবর্তনে 5 পরিধির 5 গুণ অতিক্রম করবে। তো দেখুন 5 × এই যে পরিধি যেটা বের করলাম 2 পাই, সেটা গুণ করলে হলো 10 পাই মিটার, সেটা কিন্তু আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা দেখি বৃত্তের ব্যাস এবং পরিধির সম্পর্ক কি, যেটাকে আমরা পাই দ্বারা রিপ্রেজেন্ট করি 3.1416/22/7 আর কি, তাই না? আপনারা জানেন জিনিসটা। এরপরে দেখুন একটি বৃত্তকলার চাপের দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর হলে বৃত্তকলার ক্ষেত্রফল, ডিরেক্ট মুখস্থ সূত্র এ ইকুয়াল হাফ এল আর বর্গ একক, এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো এখন তাহলে সেটার জন্য আমাদের সূত্রটা কি, এই যে এ ইকুয়াল হাফ এল আর। তো এখন দেখুন বৃত্ত চাপের দৈর্ঘ্য হলো এই যে এল, সেটা হলো আমাদের দেওয়া আছে 15 সেন্টিমিটার, ক্ষেত্রফল হলো এ, আর ব্যাস এখানে দেওয়া আছে 10, তার মানে ব্যাসার্ধ হবে কি 5, অর্থাৎ আর এর ভ্যালু হলো 5। তাহলে দেখুন এই যে সুন্দর মতো এখানে চলে আসছে, ও না এখানে আর এর ভ্যালুই 10, কারণ এটা ব্যাসার্ধ বলছে, তার মানে আর হলো 10। তো এখন দেখুন জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম, এল এর জায়গায় 15 এবং আর এর জায়গায় 10, তার মানে এখন এই যে দেখুন 5 75 বর্গ সেন্টিমিটার আমার কিন্তু ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। কোন বৃত্তচাপের জ্যায়ের দৈর্ঘ্য 2a, অর্ধচাপের জ্যায়ের দৈর্ঘ্য 2b হলে তাহলে চাপের দৈর্ঘ্য কত? এইটাও কিন্তু ডিরেক্ট সূত্র, এল ইকুয়াল 8b - 2a/3, যেটাকে আমরা জানি হাইগেন সূত্র বলা হয়। পরবর্তী প্রশ্ন, একটি বৃত্তকলার ক্ষেত্রফল 21 বর্গ সেন্টিমিটার, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত? সূত্র আমাদের জানতে হবে যে হাফ এল আর আমরা জানি। তো এখানে দেখুন ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 21 দেওয়া আছে, পাশে আপনারা সুন্দরভাবে এখানে লিখে ফেলবেন, ব্যাসার্ধ আর ইকুয়াল 7 সেন্টিমিটার আছে, এল এর ভ্যালুটা আমাদের লাগবে। তো আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম, ক্ষেত্রফল 21, আর এর ভ্যালু 7, এরপর আমরা কি করব, জাস্ট পক্ষান্তর করে ফেললাম। পক্ষান্তর করলে দেখুন এই যে 2টা ভাগ আছে এই পাশে গেলে গুণ হয়ে যাচ্ছে, এবং এটা গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে 3 × 6 সেন্টিমিটার, তার মানে আমাদের চাপের দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। যে কোনো বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ নির্ণয়ের সূত্র হলো কি, উৎপন্ন কোণ যেটা সেটা হলো 360 ডিগ্রি বাই পরিধি ইন্টু চাপের দৈর্ঘ্য। তো বৃত্তকলার কোণ 60 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য বের করতে হবে। তো কোণ 60 ডিগ্রি আমরা এখানে লিখলাম, ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, আর ইকুয়াল 21, সূত্র হলো এল ইকুয়াল α/360 × 2 পাই আর, অর্থাৎ পরিধি। তো এখন এই যে দেখুন আলফার ভ্যালু আছে 60 এবং ব্যাসার্ধ যে আছে হলো 21, জাস্ট আমরা ভ্যালুগুলো বসালাম, বসানোর পরে এরপরে জাস্ট এই যে দেখুন 6 হলো, এটা হলো 3 হলো, এটা হলো 7 হলো, 7 7 গেল 22 থাকলো আর কি আমাদের অ্যান্সার। তো নেক্সট আমরা দেখতেছি কোন বৃত্তচাপ এবং এর জ্যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় হলো বৃত্তাংশ। এটাও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্তের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসার সমূহ সম্ভাবনা রয়েছে। একটি বৃত্তের ক্ষেত্রফল যত বর্গ একক, পরিধি তত একক হলে ব্যাস নির্ণয় করতে হবে। তো আমরা জানি ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এবং পরিধি হলো 2 পাই আর, বলছে যে দুইটাই সমান। তো সমান হলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে ব্যাস অর্থাৎ 2 আর এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দেখুন বৃত্তের ব্যাস সেটাকে আমরা 2 আর বা ডি দ্বারাও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ডি একক ধরে নিলাম। বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে দেখুন, এখানে আমরা যেহেতু ব্যাস বের করতে বলছে, তো আমরা ইচ্ছা করলে এখান থেকেও কিন্তু করতে পারতাম যে পাই আর স্কোয়ার সমান হলো 2 পাই আর, অর্থাৎ আর এবং এখানে আর একটা থাকলো, পাই পাই কাটা গেল, অর্থাৎ আর ইকুয়াল হতো 2, তার মানে ব্যাস হতো হলো 2 আর, অর্থাৎ 2 × 2 সমান হলো 4, এভাবে কিন্তু আসতো। আবার দেখুন আমরা যদি ব্যাস হিসাবে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রফল হবে পাই ডি স্কোয়ার বাই 4 বর্গ একক, পরিধি হবে পাই ডি একক। দুটাকে আমরা যদি ইকুয়াল করি তাহলে এখানে এই ডিটা কাটা গেল, পাই কাটা গেল, পাই কাটা গেল, এখানে থাকলো ডি, ডি ইকুয়াল হচ্ছে 4 একক। দেখুন ডি ইকুয়াল 4 একক, দেখছেন আমাদের কিন্তু অ্যান্সারটা মিল আছে। তো এখন পরবর্তী প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ আছে 7 সেন্টিমিটার, অর্থাৎ আর ইকুয়াল 7, অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? অর্থাৎ তাহলে এই যে একটা বৃত্তের মধ্যে একটা বর্গ অন্তর্লিখিত আছে, তো যদিও বর্গের মতো দেখাচ্ছে না, মানে বর্গ একটা আছে, মনে করেন এরকম একটা বর্গ আছে, তো সেই ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো বৃত্তের দেখুন এক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, বৃত্তের ব্যাসটা আমাদের
আমাদের আগে বের করতে হবে বৃত্তের ব্যাস, অর্থাৎ এই যে ব্যাস যেটা সেটা হলো 2r সমান ব্যাসার্ধ 7 আছে, তার মানে 7 দুগুণে 14 সেন্টিমিটার। এখন তাহলে এই যে দেখুন ব্যাস যেটা সেটা কিন্তু আমাদের এই যে যে বর্গটা আছে সেটার কর্ণ তৈরি হয়ে গেছে, তাই না? কর্ণ বরাবর হয়েছে। তো কর্ণ বরাবর যদি হয় তাহলে আমরা জানি যে বর্গের কর্ণ মানে হলো আমাদের আচ্ছা আমরা বের করতেছি হলো বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল মানে হবে হলো হাফ ডি স্কোয়ার। হাফ ডি স্কোয়ার মানে হলো এই যে ডি এর ভ্যালু হলো কত 14, অর্থাৎ কর্ণ স্কোয়ারের এই যে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার দিয়ে আমরা কিন্তু বর্গের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি কর্ণ স্কোয়ার দিয়ে। তো হাফ ইন্টু কর্ণ স্কোয়ার দিয়ে আমরা দেখুন বর্গের ক্ষেত্রফল আমরা কিন্তু বের করে ফেললাম ইজিভাবে। আবার অন্য বিভিন্নভাবে কিন্তু এটা করা যাইতো, যেমন a√2 আমরা জানি কর্ণ, সেখান থেকে আমরা কিন্তু এর ভ্যালুটা বের করে তারপরে a স্কোয়ার দ্বারা কিন্তু আমরা বর্গের ক্ষেত্রফল বের করতে পারতাম। এরকম বিভিন্নভাবে করতে পারেন, এটা আপ টু ইউ, আপনি কোনভাবে আপনার জন্য সুবিধা হবে। এরপর দেখুন জাস্ট আপনাদের এই পার্টটাই মনে রাখতে হবে যে কর্ণ হয় আর কি, যদি বৃত্তের ব্যাসটা হলো কর্ণ হয়। পরবর্তীতে দেখুন 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার রিংয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কিন্তু ডিরেক্ট সূত্র আপনারা জানেন, পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। বড় হাতের আর 8, ছোট হাতের 8 হলো 60। জাস্ট ভ্যালুগুলো বসালেন, 8 64, 7 49 মাইনাস করলে হলো 15, 15 পাই বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 7√3 সেন্টিমিটার হলে উক্ত বৃত্তের পরিধি কত? তো এখন তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমাটাকে আমাদের বের করতে হবে, সেটা হলো √3/2a, সেটা হলো সমবাহু ত্রিভুজ যেটা, এই সমবাহু ত্রিভুজের মধ্যমা। তো মধ্যমা হলে তাহলে এখানে বলছে যে এই বৃত্তটা যেটা, এই বৃত্তটার পরিধিটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন দেখুন সেখান থেকে আমরা কিন্তু এই যে a হলো আমাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে 7√3 এখানে বসাইলাম, বসানোর পরে আমরা কিন্তু 21/2 সেন্টিমিটার আমরা সমবাহু ত্রিভুজের মধ্যমা পাচ্ছি। তো মধ্যমা পেয়ে গেলে এখন ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল হবে 2/3 ইন্টু মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এখানে দেখুন মধ্যমার দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম, সেটা জাস্ট এখানে বসাই দিলে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি 7 সেন্টিমিটার। এটা হলো আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হইলে এখন আমরা জানি যে পরিধির ক্ষেত্রে আমাদের লাগবে 2πr। তো আর এর ভ্যালু আমরা এখানে 7 সেন্টিমিটার বের করছি, কাটাকাটি করেন, করলে 22 দুগুণে আসতেছে 44 সেন্টিমিটার। তো একটা জিনিস আপনারা বুঝতেছেন যে কিছু কিছু এখানে কিন্তু নতুন সূত্র আপনারা দেখতেছেন, যে সূত্রগুলো কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা করা হয়নি। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের এই জন্য বলি খাতা কলম নিয়ে রাখবেন, তাহলে কিন্তু এই মাঝখানে কিছু সূত্র পাচ্ছেন, এগুলো আপনারাও করে ফেলতে পারবেন। বা এই সূত্রগুলো কিন্তু এই যে ত্রিভুজের মধ্যমা সূত্র, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের ত্রিভুজের যে চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 1-এর দিকে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পরিবৃত্তের ব্যাসার্ধ বা ত্রিভুজের মধ্যমা এগুলো। তো এরভাবে আপনারা বুঝতে হবে। হাইগেনের সূত্র চাপের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সেটা হলো L = 8b - 2a / 3, এটাকেই বলা হচ্ছে হাইগেনের সূত্র। তো এখানে 2a আচ্ছা এখানে হলো 2a, আচ্ছা এটা বাদ দেন, এই পার্টটা বাদ দিলেই ভালো। পরবর্তীতে এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পার্ট শেষ করে ফেললাম, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে চলে আসলাম। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতেছি, 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধি যদি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয় তবে উক্ত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখুন আমরা একটু আগে একটা ম্যাথ করে আসছি যে বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে, ব্যাসের সমান হবে। তো 28 সেন্টিমিটার ব্যাস, তার মানে এই যে কর্ণ যেটা, এটা হলো আমাদের 28 সেন্টিমিটার বর্গের কর্ণ, ঠিক আছে? তো দেখুন ডি = 28 সেন্টিমিটার, অর্থাৎ আমরা বৃত্তের পরিধি আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। দেখুন বৃত্তের পরিধি এখানে কত বলছে, যদি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়। তাহলে দেখুন বৃত্তের পরিধি কত, পাই ডি দ্বারা আমরা এখন জাস্ট ডি এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, বসাই দিলে 4/22 88 সেন্টিমিটার হলো আমার বৃত্তের পরিধি। তাহলে এখন বর্গের এক বাহু দৈর্ঘ্য আমরা এখন ধরে নিলাম a সেন্টিমিটার, তাহলে হবে হলো পরিসীমা কি হবে বলুন তো, পরিসীমা বর্গের পরিসীমা হবে 4a সেন্টিমিটার। তো 4a এখন হলো বলছে বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, অর্থাৎ এই যে বৃত্তের পরিধি 88 এবং বর্গের পরিসীমা 4a, এই দুইটা হলো সমান। তো আমরা সমান লিখলাম, লেখার পরে আমরা কিন্তু এই চারটাকে যদি এখানে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু 4/22 88, অর্থাৎ a = 22 সেন্টিমিটার, অর্থাৎ আমার প্রত্যেকটা বর্গের যে বাহু সেগুলো কিন্তু 22 করে আমার হচ্ছে। তো 22 করে যদি হয়, এখন সেক্ষেত্রে আমরা কিন্তু কর্ণ কিভাবে বের করতে পারি, কর্ণ বের করে ফেলতে পারি হলো আমার, দেখুন a√2 অর্থাৎ 22√2 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম কর্ণ। তাহলে আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। পরবর্তী ম্যাথে আমরা যাই। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে হলো 82 সেন্টিমিটার, তার মানে এই যে বৃত্তের বর্গ যেটা, সেটা বাহু আছে আমার 82 করে। তো থাকলে এখন বলছে বর্গ এবং বর্গের অন্তর্লিখিত বৃত্ত উভয়ের মধ্যবর্তী এই যে বর্গ এবং বর্গের অন্তর্লিখিত বৃত্ত যেটা আছে, অর্থাৎ বর্গের ভিতর যে বৃত্তটা আছে তার এর মধ্যে যে মধ্যবর্তী ফাঁকা অংশ, অর্থাৎ এই যে ফাঁকা অংশ, এইটার ক্ষেত্রফল আমার বের করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইজি একটা প্রশ্ন, কারণ আমরা দেখুন একটু পরে আমরা বের করতে পারবো। বর্গের বাহু আমরা ধরে নিলাম a, অর্থাৎ 82 সেন্টিমিটার দেয়া আছে, অর্থাৎ সেখান থেকে আমরা কিন্তু বর্গের ক্ষেত্রফল জানি বাহু স্কয়ার, তার মানে 82 স্কয়ার, অর্থাৎ 6724 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, দুইটা মাইনাস করলে কিন্তু আমরা ফাঁকা জায়গার ক্ষেত্রফল পাবো। তো বৃত্তের ব্যাসার্ধটা কি হবে বলুন তো, এই যে
এইভাবে যদি আপনারা খেয়াল করেন তাহলে পুরো বৃত্তের যে বর্গের যে বাহু সেই বাহুর অর্ধেকটাই কিন্তু আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। তো আর ইকুয়াল 82/2, 82/2 হলে দেখুন 41 সেন্টিমিটার আমার কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তো বৃত্তের ব্যাসার্ধ যদি 41 হয় তাহলে আমরা বৃত্তের অন্তর্লিখিত ক্ষেত্রফল, এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা খুব ইজিলি বের করতে পারবো, পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু 41 বসাই দিলাম, দেখুন যে 5283.14 বর্গ সেন্টিমিটার আসলো। এখন আমরা মধ্যবর্তী ফাঁকা অংশ কিভাবে বের করবো, এই দুইটা মাইনাস করবো, মাইনাস করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো 1440.86 বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার হলে বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা কিন্তু ডিরেক্ট আমাদের সূত্র ইউজ করতে হবে। তো বৃত্তের ব্যাসার্ধ এবং চাপের দৈর্ঘ্য আমরা আর এবং এল দ্বারা রিপ্রেজেন্ট করে লিখে ফেললাম, এবং আলফা হলো আমাদের যে কোণটা সেইটা। তো সেটা যদি হয় তাহলে আমরা সূত্র জানি হলো এল ইকুয়াল α/360 × 2 পাই আর। এখন দেখুন আর এর ভ্যালু আছে 10, এরপরে এল এর ভ্যালু আছে 11, এরপরে আলফা এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের করতে হবে, এবং পাই এর ভ্যালু আমরা 22/7 এখানে বসালাম। বসানোর পরে এখন আমরা জাস্ট সাইড চেঞ্জ করে সাইড চেঞ্জ করে এই দেখুন 360 নিচে যেগুলো আছে সেগুলো ভাগ অবস্থায় আছে গুণ হয়ে যাবে, এবং উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু গুণ অবস্থায় আছে অর্থাৎ ভাগ হয়ে যাবে। দেখুন এরপরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন এটা আপনারা জাস্ট ক্যালকুলেটর ইউজ করবেন, করার পরে দেখবেন 63 ডিগ্রি আমার কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই যে আলফা যেটা সেটা কিন্তু 63 ডিগ্রি। নেক্সট তাহলে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নটা সেগমেন্ট শেষ করে ফেললাম। এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। তাহলে রচনামূলক প্রশ্নোত্তরের মধ্যে আমরা প্রথম প্রশ্ন দেখতেছি, একটি বৃত্তের ব্যাসটি আছে 5√2 সেন্টিমিটার, এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গের অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বা অন্তর বের করো। তা এখানে আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে একটা বৃত্ত যেটার ব্যাসটি আছে আপনার হলো 5√2, এর মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র হলো এই যে একটা অঙ্কিত বর্গক্ষেত্র যেটার কর্ণটা হলো এটা, এবং বর্গের অন্তস্থ অর্থাৎ এই বর্গের ভিতরে আরেকটা বৃত্ত আঁকা হয়েছে, সেই বৃত্তটা তাহলে হলে তাহলে এই যে বলছে বর্গের অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল এবং এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এই দুইটার মধ্যে যে আমাদের যে ক্ষেত্রফলের যে পার্থক্য সেটা আমাদের বের করতে হবে। এই ধরনের একটা প্রশ্ন একটু আগে কিন্তু করা হয়েছে, জাস্ট ওইটার মধ্যে আমাদের এই বাইরের বৃত্তটা ছিল না, তাই না? তো ওইটার মতোই আর কি এটা হবে। তাহলে দেখুন প্রথমে আমরা বৃত্তের ব্যাস AC = 5√2 এখানে দেওয়া আছে, এবং আমরা বৃত্তের ভিতর অঙ্কিত বর্গক্ষেত্র হলো ABCD। তো এখন বর্গক্ষেত্রের কর্ণটা হবে, আমরা দেখতে বুঝতেই পারতেছি যে ব্যাস কিন্তু বর্গের কর্ণ বরাবর যাচ্ছে। তো কর্ণ বরাবর গেলে, কর্ণ মানে আপনারা জানেন যে এখানে একটা কর্ণ এখানে একটা কর্ণ, দুইটা কর্ণ আছে, এই কর্ণটা বরাবর কিন্তু আমাদের কি হচ্ছে, দেখুন আমাদের যে বৃত্তের ব্যাসটা হচ্ছে সেটা হচ্ছে। তা আমরা জানি যে বৃত্তের যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু কর্ণের বর্গ দ্বারা আমরা বের করে ফেলতে পারি। তো দেখুন হাফ ইন্টু কর্ণের বর্গ করলাম, তাহলে কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য 5√2 আছে, জাস্ট ক্যালকুলেশন করে আমি কিন্তু বর্গের ক্ষেত্রফল বের করে ফেলতে পারতাম। বা ইচ্ছে করলে আপনি আরও একভাবে করতে পারতেন যে বর্গের কর্ণ মানে আমরা জানি a√2, তার মানে a√2 সমান যদি 5√2 হয়, অর্থাৎ 2 কাটা গেলে a = হচ্ছে 5, অর্থাৎ প্রত্যেকটা বাহু কিন্তু আমার 5 করে হচ্ছে। তো 5 করে যদি হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে, a স্কোয়ার সমান কত 5² মানে হলো 25, দেখুন সেম অ্যান্সার আসলো। তো ওকে, তাহলে আমাদের কিন্তু বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই ভিতরকার বৃত্ত যেটা সেইটার ক্ষেত্রফল লাগবে। তো সেইটার জন্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেখুন 5 সেন্টিমিটার আছে, থাকলে অন্তস্থ বৃত্তের ব্যাসটা কি হবে, অন্তস্থ বৃত্তের ব্যাসটা কি হবে, এই যে আপনারা যে বৃত্ত ইয়াটা দেখতেছেন, বর্গটা দেখতেছেন, এই বর্গের এই যে মনে করেন একটা বাহু, একটা বাহু যেটা সেটাই কিন্তু আমাদের কি হবে, বাহুর যে দৈর্ঘ্যগুলো যেটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের অন্তস্থ বৃত্তের ব্যাসের সমান হবে, ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের এই যে এইভাবে হিসাব করে দেখুন এই যে এইভাবে বা এটাকে আপনি এইভাবে হিসাব করে দেখুন যে আমাদের যে বর্গের যে বাহুর দৈর্ঘ্য সেটাই কিন্তু আমাদের বৃত্তের ব্যাসের সমান হয়। তার মানে বৃত্তের ব্যাস যদি আমাদের 5 সেন্টিমিটার হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল খুব ইজিলি বের করতে পারবো, কারণ এই যে দেখুন পাই এর স্কোয়ার দিয়ে যে বা এখানে দেখুন খুব ইজিলি আমরা পাই d²/4 দ্বারাও কিন্তু আমরা বের করে ফেলতে পারতাম। তো দেখুন পাই ইন্টু এই যে d² কত ছিল 5, তার মানে 5²/4 এইভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারতেন, বা ইচ্ছে করলে এইভাবে পাই এর স্কোয়ার দিয়েও করতে পারেন, একই মান আসবে 19.64 বর্গ সেন্টিমিটার। তো এটা আসলে এখন আমরা জাস্ট কি করবো, একটু আগে আমরা বর্গের ক্ষেত্রফল পেয়েছি, এখন বৃত্তের ক্ষেত্রফল পাইছি, দুইটা জাস্ট মাইনাস করে দিব, মাইনাস করে আসলে আমরা 5.36 বর্গ সেন্টিমিটার পাচ্ছি। এটাই হলো আমাদের পার্থক্য বা অন্তর। আশা করি ম্যাথটা বড় হলো আপনারা বুঝতে পেরেছেন, এবং খুবই ইজি অঙ্ক, যদিও কঠিন একটু মানে জটিল মনে হচ্ছে প্রশ্নটা দেখে, বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নটা খুব ইজি, অ্যান্সারটা করা সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো নেক্সট প্রশ্ন আমরা যাই। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে, যে একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 12.70 সেন্টিমিটার দেওয়া আছে,
উচ্চতা দেওয়া আছে। তো সিঁড়িটি এত কিছু পাক দেওয়া থাকলে এর হাতলের দৈর্ঘ্য নির্ণয় করে, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, একটু যদি হার্ড প্রশ্ন করতে চাই। তো ভেরি ভালো মতো একটু পড়ে দেখবেন, সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট, সবগুলো আসার মতো, তার মধ্যে এটা একটু আমার কাছে একটু হার্ড এবং একটু মনে হয়েছে যে একটু বেশি ট্রাই করা দরকার আর কি। তাহলে দেখুন জিনিসটা কি হবে, সিঁড়িটির এক পাকের উচ্চতা আমরা ধরলাম ইজি, ঠিক আছে, এই যে একটা পাকের উচ্চতা, ঠিক আছে, মানে একবার পাক দিলে একটা সিঁড়ি আপনি মনে করেন সিঁড়ি দিয়ে নামতেছেন, একটা এরকম ঘুরানো সিঁড়িতে একবার ঘুরলে যে উচ্চতাটা হবে সেটা হলো ইজি, পাদ বিন্দু ই এবং শেষ বিন্দু হলো জি। সিঁড়িটির ইজি অংশকে যদি আমরা ইজি বরাবর খাড়াভাবে কাটি, একটা এরকম পেঁচানো অবস্থায় আসে সিঁড়িটা, তো এইটাকে আমি যদি খাড়াভাবে কাটি, খাড়াভাবে এই যে দেখুন এই যে পেঁচানো অবস্থায় আছে, তো এটাকে যদি আমরা খাড়াভাবে কেটে সমতলভাবে বিছাই তাহলে সেটা কিন্তু এবিসিডি আয়তক্ষেত্রের মতো হবে আর কি, ঠিক আছে, যেখানে সিঁড়ির এক পাকের দৈর্ঘ্য এই বরাবর, এই যে এটা হলো সিঁড়ির পরিধি এবং এটা হলো এক পাকের উচ্চতা এইভাবে। তো এটা একটু আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে, একটু মনে মনে মাথা খাটাতে হবে, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। বা আপনারা এতটা মাথা না খাটিয়ে আপনারা যদি জাস্ট এই পার্টটুকু মনে রাখতে পারেন তাহলেই কিন্তু হবে, যে এখানে কিভাবে আমরা সিঁড়ির প্যাঁচটাকে আমরা কি করলাম সোজাভাবে নিয়ে আমরা একটা চারকোণা একটা আয়তক্ষেত্র বানিয়ে ফেললাম, সেটা জাস্ট একটু মাথায় রাখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে দেখুন এবি হবে সিঁড়ির পরিধি, যেখানে এখানে লেখা আছে বিসি হলো এক পাকের উচ্চতা, এই যে বিসি এক পাকের উচ্চতা, ই এবং ইজিটাও সেম, আর এইদিকে আপনারা দেখেছেন এসি হলো এই যে ইজি যেটা এটা, এইটু উচ্চতাটা সেম, আর এসি হলো আমার কি এক পাকের দৈর্ঘ্য। তো এই আর কি জিনিস, এইটুকু অংশ যদি আপনারা বুঝতে পারেন, বাকিটা কিন্তু এখন দেখুন বর্গক্ষেত্র দেওয়া আছে, তাহলে আমরা এখন কিন্তু বাকিটা খুব ইজিলি বের করতে পারবো। তো এই পার্টটুকু একটু ভালো করে, এটা কিন্তু আসলে এখানে দেখে বোঝাটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা একটু ভিজুয়ালাইজ করতে পারেন, বা আপনারা একটু মানে চিন্তা করবেন যে একটা এরকম একটা সিঁড়ি আছে, প্যাঁচানো সিঁড়ি, সেটাকে আমি সোজা করে আমি সুপারম্যানের মতো সেটাকে আমি ধরে সোজা করে ফেললাম, করে আমি সেটাকে এরকম বিছিয়ে দিলাম, এরকম একটু মনে করতে পারেন। বা এটা আপনি কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারেন, বিভিন্ন গুগলে আমরা হয়তো অ্যানিমেশন দেওয়ার আমি পাইনি আসলে, এই জন্য আমি দিতে পারিনি, বাট এইভাবে একটু মাথা খাটালেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এই পর্যন্ত যদি বুঝতে পারেন বাকিটা কিন্তু খুবই ইজি। এবং এবি সমান হবে পাই ডি, এবি কোনটা, এই যে এইটা, সেটা হবে আমার পাই ডি, কারণ এটা এখানে দেখুন এটা কিন্তু একটা বৃত্ত অবস্থায় রয়েছে, তাই না। তো সিঁড়ির পরিধিটা এটা, সেটা অ্যাকচুয়ালি এটা এখানে আমরা সোজা করে ধরলেও এটা কিন্তু আসলে একটা বৃত্তের অংশ, তাই না। এই যে দেখুন এই যে অংশটা, এটা কিন্তু একটা, এই পুরোটা এটা কিন্তু একটা বৃত্তের অংশ হয়ে যাচ্ছে আর কি, তাই না। এই যে এখানে অর্ধেক আছে, এখানে অর্ধেক আছে। তো এখন সেখানে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালুটা হলো দেখুন 12.70, এই যে দেওয়া আছে সিঁড়ির ব্যাস। তো সেখান থেকে কিন্তু আমরা যে পরিধিটা সেটা আমরা পেয়ে যাচ্ছি, বৃত্তের পরিধি অর্থাৎ সিঁড়ির পরিধি পাইলাম। এখন তাহলে বিসি যেটা, বিসি কোনটা দেখুন তো, বিসি হলো এই যে এইটা সিঁড়ির এক পাকের উচ্চতা। তো সেটা কিন্তু আমরা কি হবে বলুন তো, 114কে 3.5 দ্বারা ভাগ করব, 3.5 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এক পাকের যে উচ্চতা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন এক পাকের উচ্চতা আমরা যদি পেয়ে যাই, তাহলে এখন দেখুন এসি সমান এ বি স্কোয়ার, এই যে দেখুন এসি যেটা, এটা সমান কি হবে, এটা হোল রুট, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার হোল রুট, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান বাহু, এই যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আর কি। তো এখন জাস্ট ভ্যালুগুলো আমরা একটু আগে বের করলাম, এই যে এসি এর ভ্যালু আমরা কি বলে এবি এর ভ্যালু, যেটা এবি এর ভ্যালু আমরা একটু আগে বের করছি, বিসি এর ভ্যালু একটু আগে বের করছি, জাস্ট এখন ক্যালকুলেশন করলে আপনি কিন্তু এসি এর ভ্যালুটা পাচ্ছেন, এবং এসি কিন্তু আমার সিঁড়ির এক পাকের দৈর্ঘ্য। তো সিঁড়ির এক পাকের দৈর্ঘ্য যদি 180.50 সেন্টিমিটার হয়, এই যে 3.5 দ্বারা আমরা গুণ করে এটা পাইলাম। তো পাইলে সিঁড়ির এক পাকের দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে সিঁড়ির 3 পাকের দৈর্ঘ্য কত হবে, আচ্ছা সিঁড়ির 3 পাকের দৈর্ঘ্য হবে এটা, তাই না, 3 দিয়ে গুণ হবে এটা আর কি, 3 দিয়ে গুণ করলে এটা আসলো, ঠিক আছে। আচ্ছা 3.5, তার মানে এটা 3.5 পাক হবে হয়তো। তো এভাবে করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন 3.5 দিয়ে কেন গুণ করছে, এটা 3.5 পাক হবে আর কি, সেজন্য। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, দুইটি সমান্তরাল জায়ের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। এই যে দেখুন এখানে এই যে মনে করেন না, এই যে এইটার এটা, এই দুইটা, একটা এটা হলো বড়টা হলো 40 সেন্টিমিটার, ছোটটা হলো 30 সেন্টিমিটার, সমান্তরাল, অর্থাৎ এটা কখনো একটা আরেকটাকে সেট করবে না, অর্থাৎ এদের মাঝখানকে যে দূরত্বটা সেটা সবসময় সেম। এর মধ্যে লম্ব দূরত্ব এই যে এইটা, এটা হলো 5 সেন্টিমিটার। এখন বলছি বৃত্তের ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করো, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের কিন্তু এইটা বের করতে হবে বা এইটা বের করতে হবে। তাহলে দেখুন বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ 8 সেন্টিমিটার আমরা সব ধরে নিলাম, সমান্তরাল জ্যা 40 এবং 30 আমরা সবকিছু ধরে নিলাম। ছবিটা আপনারা এই জন্য সাথে ম্যাথ পরীক্ষার সাথে একটা কম্পাস রাখবেন সাথে, আপনার বা কম্পাসও লাগবে না, এটা আসলে নিজে হাত দিয়ে আঁকি করা যায়, বিকজ এটার জন্য আপনার কোনো নাম্বার নেই, এটা জাস্ট আপনার নিজের ভিজুয়ালাইজ করার জন্য এবং টিচারকে ভিজুয়ালাইজ করার জন্য, ঠিক আছে। তারপরেও কম্পাসটা নিয়ে যাবেন, কম্পাস দিয়ে আঁকলে আরও জিনিসটা আরও সুন্দর দেখাবে আর কি, কম্পাস দিয়ে আঁকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করবেন। তো এখন দেখুন ও ই সিডি এর উপর লম্ব আমরা আঁকলে তাহলে সিই যেটা, এই যে দেখুন সিই
সেটা হচ্ছে ওই মাইনাস ওএফ, ওই মাইনাস ওএফ, এটা সি না, এটা হবে হলো এফ ই। তো এফ ই সমান হলো ওই মাইনাস ওএফ সমান হলো 5 সেন্টিমিটার, এটা আমাদের এখানে দেয়াই রয়েছে, লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার। যদি তাই হয় তাহলে এফ সমান হবে কি, এ এফ যেটা এ এফটা কি হবে এ বির অর্ধেক, তো এ বি যেটা পুরোটা হলো 40, 40-এর অর্ধেক হলো 20 সেন্টিমিটার, এবং সিই হলো সিডি এর অর্ধেক, তো সিডি পুরোটা ছিল 30, তার অর্ধেক হলো 15 সেন্টিমিটার। তো এখন তাহলে কি হচ্ছে বলেন তো, ওই সমান হচ্ছে আমার কি রুট ওভার ওসি স্কোয়ার, এই যে ওসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার, অর্থাৎ এই জায়গাটা আমরা বের করতেছি, ঠিক আছে। এই যে দেখুন এই বৃত্তটা, এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব আঁকছি, লম্ব আঁকলে আমাদের বের করতে হচ্ছে ও ই, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হচ্ছে। বের করলে সেখান থেকে আমরা এই যে এই স্কোয়ার থেকে এই স্কোয়ার যদি আমরা মাইনাস করি, তারপরে সেটাকে হোল্ড আউট করি, তাহলে আমরা পেয়ে যাব। তো এটার মধ্যে ওসি যেটা, সেটাই কিন্তু আমাদের আর ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা জাস্ট এখানে, আর ও এফ এর ক্ষেত্রে আবার দেখুন সেম কথা, ও এফ এর ক্ষেত্রে আমরা যদি এই যে এইটার কথা চিন্তা করি, ঠিক আছে, ও এফ যখন আমরা নেব তখন আমরা কি করতেছি, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখুন ও এ স্কোয়ার মাইনাস এ এফ স্কোয়ার সমান হলো ও এফ স্কোয়ার। তো এরপরে দেখুন এই যে ও এ যেটা, সেটাই কিন্তু আমাদের আর, তো ও এ আর ও সি এর দুইজনই কিন্তু আর এর সমান। তো এখন প্রশ্ন মতে ওই মাইনাস ওয়েভ সমান হলো, এই যে ওই মাইনাস ওয়েভ সমান কত ছিল 5, তাই না, একটু আগে আমরা দেখলাম। তো এখন দেখুন অর্থাৎ এই পার্টটা হলো 5। তো সেখান থেকে আমরা যদি একটু ওই যে দুইটাই সমান আমরা ধরলাম, দুইটাই না ওই মাইনাস ওয়েভ, তো তাহলে দেখুন এই যে ওই মাইনাস ওয়েভের জায়গায় এই যে ওই এবং ও এফ এর ভ্যালু আমরা একটু আগে বের করছি, এই দুইটা আমরা এখন জাস্ট মাইনাস করে দিব। মাইনাস করার পরে এখন আমাদের কি করতে হবে বলুন তো, এখন আমাদের একটাকে এটা হোল স্কোয়ার করে ফেলতে হবে। তো হোল স্কোয়ার করলাম আমরা, হোল স্কোয়ার করলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আপনারা সবাই জানেন যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এটা এ এটা বি, তাহলে দেখুন এটা স্কোয়ার করলে রুট ওভার কাটা গেল, এই জন্য রুট ওভার চলে গেছে, এটা স্কোয়ার করলে রুট ওভার চলে গেছে, 2ab হইল। হওয়ার পরে এখন আমরা কি করব, এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, এখানে যোগ বিয়োগও করা যাচ্ছে। তো যোগ বিয়োগ পুরোটা সব কিছু করলাম, করার পরে আমরা এইখানে এটাকে আবার সাইড চেঞ্জও করলাম, করার পরে আমরা দেখতেছি যে এরকম আসলো। আসার পরে এইখানে ভিতরে কিন্তু আমাদের আবার যদি এটা হোল স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করলে তাহলে কিন্তু আমাদের এই যে এই রুট ওভার এবং স্কোয়ার কাটা গেল, আর এখানে কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা ফেললাম। ফেলার পরে এখন এই যে আর ফোর কাটা গেল, এবং এইখানে দেখুন যোগ বিয়োগ করার পরে আমরা যদি সাইড চেঞ্জ করি, করলে কিন্তু আমরা পাচ্ছি -25 আর স্কোয়ার সমান -15,625, অর্থাৎ আর ইকুয়াল হলো আমরা পাচ্ছি 25। তাহলে বৃত্তের ব্যাস কত হবে বলুন তো, 2r, আর এর ভ্যালু আমরা পাইছি 25, তাহলে 25 দুগুণে কত হবে 50। তার মানে আমরা বৃত্তের ব্যাসার্ধ আমাদের বের করতে বলছে, ব্যাসার্ধ 25 আর ব্যাস আমরা বের করে ফেললাম 50 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ ব্যাস দুইটাই বের করে ফেললাম। এখানে যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে এই পদ্ধতি আমার ম্যাথ শেষ, আর যদি ব্যাস বের করতে বলে তাহলে আপনি 2 দিয়ে গুণ করে ফেলবেন। তো আপনারা যারা নোট করতেছেন তারা পজ করে নিয়ে আবার নোটটা করে ফেলতে পারেন, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনাদের জন্য। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 5 হেক্টর, মাঠের ভিতর সীমানা ঘেঁষে সমান বিস্তার বিশিষ্ট একটি পথ রয়েছে। এই যে একটি বৃত্তাকার মাঠ, তার মধ্যে সমান বিস্তার বিশিষ্ট, অর্থাৎ সমান আপনার যে এই যে ইয়াটা সব দিকে সমান, ঠিক আছে, এরকম একটা মাঠ রয়েছে। তাহলে পথের ক্ষেত্রফল, সমগ্র মাঠের ক্ষেত্রফলের 1/10, পুরো পথের ক্ষেত্রফল যেটা, পথের ক্ষেত্রফল হতে এই যে এইটা হলো টোটাল যে মাঠের ক্ষেত্রফল, টোটাল মাঠের ক্ষেত্রফল এই পুরোটা, তার মধ্যে আমাদের পথের ক্ষেত্রফল এই পার্টটা, এটা হলো এই পুরোটার 1/10, অর্থাৎ 1/10 অংশ হলে পথের বিস্তার কত, অর্থাৎ এই যে এইখানকার যে ইয়ার ডিস্টেন্সটা সেটা আমাদের বের করতে হবে, এই ডিস্টেন্সটা। তো তাহলে এখানে আমরা দেখি বুঝতেই পারতেছি যে এটা অ্যাকচুয়ালি কিন্তু রিং এর যে অঙ্কটা সেটা দিয়ে আমরা করে ফেলতে পারবো রিং এর মতো। তো তার আগে 5 হেক্টর সমান কত, 1 হেক্টর সমান হলো 10,000 বর্গমিটার, অর্থাৎ 5 হেক্টর সমান 50,000 বর্গমিটার, ঠিক আছে। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, পথের ক্ষেত্রফল হবে হলো 50,000কে 10 দ্বারা আমরা ভাগ করলাম, করে আমরা হচ্ছে 5,000 বর্গমিটার আমরা পেয়ে যাচ্ছি। কারণ এখানে বলছে 1/10, এর জন্য 10 ভাগের 1 ভাগ, তো 10 ভাগের 1 ভাগ করলে আমরা কিন্তু বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরো বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেলাম, এই যে পুরো মাঠের ক্ষেত্রফল আমরা পেলাম, তার মধ্যে আবার এইটার ক্ষেত্রফল, এই যে পথের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাও আমরা পেলে এখন দেখুন পথ বাদে বাকি ক্ষেত্রফলটা কি হচ্ছে, অর্থাৎ এই যে এই পার্টটার ক্ষেত্রফল কি হচ্ছে, জাস্ট মাইনাস করলে 45,000 বর্গমিটার আমরা পাচ্ছি। এখন বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পুরোটা হলো বড় আর, এবং পথ বাদে মাঠের ব্যাসার্ধ বাকিটা হলো ছোট আর হইলে আমরা দেখি যে বড় হাতের পাইয়ের স্কোয়ার, সেটা হলো আমরা একটু আগে দেখলাম মাঠের ক্ষেত্রফলটা আমরা বের করছি এইটা, এবং সেখান থেকে কিন্তু আমরা বড় হাতের আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, জাস্ট পক্ষান্তর করলে দেখুন 126.16 বর্গ মিটার আমরা 126.16 কত হলো মিটার পেলাম। পেয়ার পরে এখন পথ বাদে মাঠের ক্ষেত্রফল, সেটা হলো পাইয়ের স্কোয়ার সমান 45,000। এখান থেকে আমরা কিন্তু ছোট হাতের আর এর ভ্যালুটাও আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তো বড় হাতের আর এবং ছোট
ছোট হাতের হাত দুইটার আর এর যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই বাকি পার্টটুকু পেয়ে গেলাম, তাই না? এইটুকু আমরা বাকিটা অ্যান্সার পেয়ে গেলাম। জাস্ট দেখুন দুইটা মাইনাস করলাম, মাইনাস করার পরে আমরা যেটা পেলাম সেটাই কিন্তু আমাদের পথের বিস্তার, তাই না? তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। এখন আপনাদের আমাদের সাথে সেই সঙ্গে সঙ্গে ম্যাথ করা শেষ। আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেখেন। সেলফ প্র্যাকটিসগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু অবশ্যই আমাদের যে কয়টা ম্যাথ করেছে সেগুলোর মতো বা একটু ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে আসতে পারে। তো এগুলো আপনারা নিজেরা বাসায় করবেন। করার পরে কোনো প্রবলেম আপনারা যদি ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু 24/7 আপনাদের সাপোর্ট দিয়ে যাব। তাহলে এই যদি সবগুলো আপনাদের দেখা হয়ে থাকে তাহলে আপনাদের এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের একটা শর্ট সাজেশন দেওয়া হলো। তো দেখুন প্রশ্নগুলো আপনারা কিন্তু আশা করি ম্যাক্সিমাম প্রশ্ন এখানে সলভ করা রয়েছে। কিছু প্রশ্ন আপনারা বইয়ের মধ্যে পাবেন, বই দেখবেন, তারপরে এক্সারসাইজ দেখবেন, সেগুলোতে আপনারা পাবেন। সবগুলো আপনারা নিজের প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রবলেম হয় আমাদের কিউ সেকশনে আপনারা জানাবেন। আমাদের ক্লাস আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন, গঠনমূলক পরামর্শ যে আপনাদের কী দরকার বা আপনাদের আর কোন সাবজেক্টে কী টপিকে কীভাবে বোঝানো যেতে পারে। নির্দিষ্ট একটা টপিক আপনাদের বলে দিলে আমরা কিন্তু সেই টপিকের উপর আবার নতুন করে আবার আরও ডিটেলসে বোঝানো যেতে পারে। কারণ এখানে দেখুন পুরো একটা ভিডিওতে একটা পুরো ক্লাসে পুরো চ্যাপ্টার দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক কিছু হয়তো একটু শর্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো একটা নির্দিষ্ট টপিক বলেন যে এটা নিয়ে আমি আরও ডিটেলস বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা ওই টপিকটা নিয়ে কিন্তু আমরা আবার ধরে বুঝাতে পারবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।